আসসালামু আলাইকুম সবাইকে। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রূপ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা প্রতিটি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউ রয়েছে এবং যেগুলো পরীক্ষায় আসার অর্থাৎ কমন উপযোগী প্রশ্ন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন ট্রিক্স কীভাবে সৃজনশীলে ভালো করা যায় বা কীভাবে লিখলে পরীক্ষাতে ভালো মার্কস আসে সৃজনশীলে এবং এমসিকিউগুলো কীভাবে পড়লে কমন পড়বে সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা প্রতিটি অধ্যায়কে আলাদা আলাদাভাবে আলোচনা শুরু করি। তো শুরুতে আমরা প্রথম অধ্যায় দিয়ে এবং এখানে শুরুতে আমরা এমসিকিউ আলোচনা করব। আমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম, এটির উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা এখানে তুলে ধরবো। তো চলো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখি। তো প্রথমে হচ্ছে বাংলাদেশ কবে স্বাধীন হয়, একদম সহজ প্রশ্ন। এটা না পারার মনে হয় না কেউ আছে, এটা সবাই পারবা যে 1971 সালে। তো যেহেতু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করেছি, এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু বলি যে এমসিকিউ আসলে কীভাবে ভালো করতে হয়। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, কিন্তু এগুলো শুধুমাত্র যথেষ্ট নয়। তোমাকে যদি পরীক্ষাতে এমসিকিউতে ভালো করতে হয়, আশা করি যেহেতু এখন শেষ পর্যায়ে তোমরা অন্তত এই বইটা এক দুইবার করে পড়েছো, রিডিং হলেও পড়েছো। তো এক্ষেত্রে যারা টেক্সট বইয়ের প্রতিটা অধ্যায় ভালো করে পড়েছে তারা তত বেশি এমসিকিউ ভালো করবে। এখানে আমি আজকে যে ক্লাসটা নিব, এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ তুমি পাবা, এটা তোমার অনেক উপকারে আসবে। কিন্তু তোমার বেটারমেন্টের জন্য তোমার সবচেয়ে বেস্ট হবে তুমি যদি এই অধ্যায়গুলা একটু আগে রিডিং পড়ো বা ভালোভাবে অন্তত এক দুইবার পড়ো, তারপরে এমসিকিউ সলভ করো। আবার চাইলে আমি এমসিকিউ যে সলভ করলাম তারপরেও তুমি যদি অধ্যায়গুলো পড়ো তাহলে তোমার উপকারে আসবে। তাহলে তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই টেক্সট বইটার যে অধ্যায়গুলো আছে সেগুলো অন্তত এক দুইবার রিডিং পড়ো, একটু বুঝে পড়ো, তারপরে এমসিকিউ সলভ করতে আসো, তাহলে এটা তোমার উপকারে আসবে এবং মনে থাকবে। আরেকটা জিনিস আমরা যেটাতে কনফিউশনে ভুগি, আমরা অনেক ইনফরমেশন থাকাতে অনেক কিছু ভুলে যাবে, মনে থাকে না, আমরা এটাতে হতাশ হই। কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। এখানে যেহেতু অনেক ইনফরমেশন ভুলে যাওয়া স্বাভাবিক, তুমি যেরকম ভুলে যাও আরও ওরকম 10 জনও ভুলে যায়, কিন্তু তারা বারবার পড়ে। এই জন্য যারা বেশি পড়ে বা বারবার পড়ে তারাই পরীক্ষাতে ভালো করতে পারে। এমসিকিউ কিন্তু অনেকেই ফুল মার্কসও পায় বা এক দুইটা এমসিকিউ কোনো কারণে ভুল হয়, এরকমও কিন্তু আছে। তাহলে তুমি যদি এটা ভালো করে বারবার পড়ো তাহলে কিন্তু তুমি এমসিকিউকে খুব সহজেই ভালো করতে পারবা। এবং এখানে আমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তুলে দেবো এগুলো মাস্ট তুমি মুখস্থ করে এখান থেকেও সরাসরি পরীক্ষাতে কমন পাবা। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখলাম যে বাংলা স্বাধীন হয় 1971 সালে। তারপর 2 নম্বর প্রশ্ন যে 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় কোন পরিকল্পনার মাধ্যমে। এটা কে হচ্ছে আমাদের যে মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা ছিল এটার মাধ্যমে মূলত এই ভারত ও পাকিস্তানের বিভক্তিটা হয়েছিল। তারপরে পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে। পাকিস্তান স্বাধীনতা লাভ করে হচ্ছে 14ই আগস্ট 1947। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ বলা হয় কিন্তু বরকতকে। বরকত হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ বলতে পারি তাকে। তারপর যদি এদিকে আসি 5 নাম্বার 1952 সালে 21 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলটি কোন জায়গা থেকে শুরু হয়েছিল। এটা কিন্তু প্রথম যে প্রতিবাদ মিছিলটা সেটা শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে। তারপরে যদি আসি শহীদ 6 দফা আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল। আমরা জানি 6 দফাতে প্রত্যেকটা দফাতেই বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছিল, কিন্তু এই যে 6টা দফা এটার মূল লক্ষ্যটা বা এটা সার্বিক লক্ষ্য যদি আমরা বলি সেটা ছিল কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা। এটা এই সার্বিক আমরা লক্ষ্য বলতে পারি এক কথায়। এখানে 6টা যে দফা, এখানে 6টা বিষয় উল্লেখ করা থাকলেও এই 6টা বিষয়েরই মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য ছিল, বা আমরা যদি সার্বিকভাবে বলি এটার মূল উৎস পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা। তারপর যদি আসি 6 দফা কবে উত্থাপিত হয়, তাহলে এই 6 দফা হচ্ছে 1966 সালে। এটা আমরা সহজভাবে মনে রাখবো যে 66 6 দফা, এভাবে মনে রাখবো। যেমন 70-এর সাধারণ নির্বাচন, 66-র 6 দফা, 52-র ভাষা আন্দোলন, 71-এর সংগ্রাম, এইভাবে আমরা এগুলো শর্টকাট মনে রাখতে পারি। তাহলে 6 দফা হচ্ছে 1966 সালে উত্থাপিত হয়, 1966। তারপরে আসি 69 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ কতটি আসন পায়। এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ 288টি আসন তারা পেয়েছিল। 71-এ 7ই মার্চের যে ভাষণ, এটা কোথায় প্রদান করা হয়। 7ই মার্চের ভাষণটা কিন্তু রেসকোর্স ময়দানে। এটার বর্তমান নাম যদি সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু তোমাকে যদি বলা হয় 7ই মার্চ ভাষণটা কোথায় প্রদান করেছিল, তখন কিন্তু তোমাকে বলতে হবে রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু প্রদান করা হয়েছিল কিন্তু রেসকোর্স ময়দান। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে রেসকোর্স ময়দান। তারপরে যদি আসি
1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কোন অভিযানের মাধ্যমে গণহত্যা চালায়? 1971 সালে 25শে মার্চ রাতে যে অপারেশনের মাধ্যমে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিয়েছিল এটার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপারেশন সার্চলাইট। তারপর যদি আসি, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? এটা অলরেডি তোমরা ক্লাস 6এও পড়ে আসছো যে আমাদের সেক্টর সংখ্যা ছিল কয়টা? 11টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গো। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল? এটা সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল চট্টগ্রামে। তারপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এর সঠিক উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন? এটা হচ্ছে সঠিক উত্তর জিয়াউর রহমান। তাহলে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন? জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমদ। সঠিক উত্তর কে? তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। তারপরে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম ছিল হচ্ছে আতাউল গনি উসমানী। মুক্তিযুদ্ধে সহায়তায় ভারতের কোন রাজ্যে ক্যাম্প স্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ক্যাম্প স্থাপন করা হয়েছিল। তারপর যদি আসো, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার হচ্ছে মেহেরপুরে শপথ গ্রহণ করেছিল। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে মেহেরপুর। তারপর যদি আসি, 71-এর মুক্তিযুদ্ধে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন দেশ? এটার উত্তর হচ্ছে ভুটান। তারপরে যদি আসি, 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? এটাও রেসকোর্স ময়দান, যেখানে 7 মার্চের ভাষণ হয়েছিল এখানেই তারা আত্মসমর্পণ করেছিল। তারপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? এটা আমরা পরে আসছি, সৈয়দ নজরুল ইসলাম। 1971 সালে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন হচ্ছে জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় পর কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এটা পরে আসছি আমরা। এখন পরের প্রশ্নে যাই। পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। এবং 1971 সালে 7ই মার্চের ভাষণের মূল বার্তা কী ছিল? এটা হচ্ছে মূলত স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল এই 1971 সালে 7ই মার্চের ভাষণের মূল বার্তা। 1948 সালে কে প্রথম উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন? এটা হচ্ছে উত্তর ক, মোহাম্মদ আলী জিন্নাহ। মুক্তিযুদ্ধের সময় কোন দেশে বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল? এটা হচ্ছে ভারতে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ভারত। তারপর 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় কতটি? যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল 288টি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর মোট সেক্টর কমান্ডার কতজন ছিলেন? মোট সেক্টর কমান্ডার ছিলেন, উত্তর হচ্ছে ক, 11টি, অর্থাৎ 11টি সেক্টরে 11 জন কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধের সময় কোন বাহিনী গঠিত হয়? মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল মুজিব বাহিনী, আনসার বাহিনী, বিডিআর, রাজাকার বাহিনী। মুজিব বাহিনী ছিল। 69 সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের প্রধান দল কোনটি ছিল? পশ্চিম পাকিস্তানের প্রধান দল ছিল হচ্ছে উত্তর গ, অর্থাৎ পিপলস পার্টি ছিল 70 সালের নির্বাচনে পাকিস্তানের প্রধান দল। এখন এই অধ্যায়ের উপরে আমরা যদি সিকিউ দেখি, অর্থাৎ কি জনের সৃজনশীল আসে, তাহলে এখানে প্রথমে আমরা উদ্দীপকটা পড়বো, কিন্তু উদ্দীপকটার সাথে কিন্তু প্রথম দুইটার কি থাকে না, কোনো সম্পর্ক থাকে না। এটা তোমরা যদি খেয়াল করো সবসময় দেখবা যে এই খ এবং খ, অর্থাৎ 1 ও 2 এর যে প্রশ্নের উত্তর, এইটার সাথে কিন্তু উদ্দীপকের সাধারণত মিল থাকে না। এটা অধ্যায়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটা আমাদেরকে মোটামুটি অনেকটা মুখস্থের মতো লিখতে হবে। এই জন্য এই প্রশ্নগুলো আমাদেরকে কিছুটা মুখস্থ করে রাখতে হবে। এবং এই উত্তরগুলো দেওয়ার সময় অনেকে আমরা যে ভুলটা করি, এই খ নাম্বারের উত্তরটা অনেক বেশি বড় করে লিখি। এখানে কিন্তু তুমি খুব বেশি বড় করলে তোমাকে যে 3 মার্ক দিবে এরকম না, এখানে মার্কস হচ্ছে 2। এবং এখানে তুমি যদি এখানে যে জিনিসটা চা হয়, যেমন এখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ কি, এই মেন থিমটা তুমি যদি
5 লাইন বা 6 লাইনে ব্যাখ্যা করো, এতেই তোমার ব্যাখ্যা যদি ভালো হয়, মেন থিমটা তুলে ধরতে পারো, তোমাকে 2 দিবে। আর তোমার ব্যাখ্যা যদি ভালো না হয়, তুমি যদি 1 পেজও লিখো, তোমাকে কিন্তু 1 দিবে। এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে কম কথায় তোমার এটা তুলে ধরা। তাহলে এখানে মুক্তিযুদ্ধ 11 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? এই নামটা তোমাকে এক কথায় তুমি উত্তর দিলা যে মুক্তিযুদ্ধের সময় 11 নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল। শেষ, আমি এক কথায় উত্তর দিয়ে দিলাম, 1 মার্কস পাইলাম। তারপর এখানে আসো যে মুক্তিযুদ্ধ কি। তাহলে মুক্তিযুদ্ধ কি ব্যাখ্যা দিতে গেলে তুমি বললা যে মুক্তিযুদ্ধ হলো স্বাধীনতা বা মুক্তির জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বলতে সাধারণত 1971 সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকেই বোঝায়, যেখানে বাঙালিরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে এবং পাকিস্তান শাসনের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার দাবি জানায় 9 মাস যুদ্ধের মাধ্যমে এটা তাদের বিজয় অর্জন করে। এই যে মুক্তিযুদ্ধের ধারণাটা, এটা কনসেপ্টটা তুমি যদি 5-6 লাইনে দাও, এখানে কিন্তু তোমাকে 2 মার্কস দিবে। আর যদি মূল কথাটা না লিখতে পারো, তুমি 1 পেজে লিখো, তোমাকে কিন্তু 1 দিবে। এখন আমার এই ঘ নাম্বার প্রশ্ন যখন উত্তর দিতে হবে, তখন আমাকে অবশ্যই কি করতে হবে? উদ্দীপকটা পড়তে হবে। তাহলে প্রশ্নটা আগে দেখি, তারপর উদ্দীপকটা। এখানে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে মুক্তিযুদ্ধে, উদ্দীপকের আলোকে সি বা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ব্যাখ্যা করবো, কিন্তু আমরা একটু উদ্দীপকটা পড়ি। উদ্দীপক বলা হচ্ছে রফিক একজন মুক্তিযোদ্ধা, 1973 সালে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি প্রশিক্ষণের জন্য ভারতে যান এবং সেখানে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী তিনি 11 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে বিজয় অর্জনে অবদানের চোখে পানি, সেখানে একটু কারেকশন হতে পারে, এটা 1971 হবে। যুদ্ধ শেষে বিজয় অর্জনের আনন্দে তার চোখে পানি চলে আসে। তাহলে এখানে যে উদ্দীপকের আলোকে মুক্তিযুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল, এখানে দেখো বলা হচ্ছে সে ভারতে যায় এবং সেখানে সামরিক প্রশিক্ষণ নেয় এবং প্রশিক্ষণ শেষে সে কিন্তু দেশে ফিরে আসে, যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। তাহলে আমরা এক্ষেত্রে ভারতের যে ভূমিকাটা রয়েছে সেটা আমরা যদি ব্যাখ্যা করি, যে মুক্তিযুদ্ধে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? ভারতরা কিন্তু আমাদের দেশের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং সেখানে আমাদের যারা দেশের মানুষজন গিয়েছিল বা যে যুব সমাজ, নারী, তাদেরকে সরাসরি ট্রেনিংয়ের ব্যবস্থা করে, ভারত তাদের খাদ্যের যোগান দেয় এবং এই মুক্তি বাহিনীকে সুসংগঠিত করার জন্য তারা সহযোগিতার, এবং সর্বশেষে কিন্তু তারা শেষের দিকে তাদের যে বাহিনী রয়েছে, অর্থাৎ যে যৌথ বাহিনী, ভারতীয় বাহিনী এবং আমাদের মুক্তি বাহিনীর সম্মিলিত বাহিনী, সেটার মাধ্যমে কিন্তু তারা সরাসরি আমাদের যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের বিজয়ের পথকে ত্বরান্বিত করে। তাহলে আমরা এইভাবে আমাদের নিজেদের দেশের যুদ্ধে ভারতের যে ভূমিকা সেগুলো এখানে তুলে ধরতে পারি। এখানে ভারতের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো তুমি তোমার মতো করে বর্ণনা করতে পারো, এবং ভূমিকাগুলো মোটামুটি তোমরা যারা বইটা পড়ে আসছো তাদের ভূমিকাগুলো জানার কথা, এবং এইগুলো এখানে তুমি জাস্ট তোমার মতো করে তুলে ধরবা। তারপরে ঘ নাম্বার প্রশ্নে আসো। এখানে বলা হচ্ছে রফিকের অনুভূতির সাথে মুক্তিযুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। রফিকের অনুভূতি, সে মানে বিজয় অর্জনের পর চোখ দিয়ে পানি চলে আসছে, এরকম একটা অনুভূতি। তো এখানে তার যে অনুভূতিটা, এটা স্বাভাবিক, কারণ এখানে প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এখানে কত লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আসছে, এবং তার সে সরাসরি এইগুলো দৃশ্যগুলো সে দেখেছে এবং সে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। তারপরে যে বিজয়, এটা আসলে অনুভূতিটা একটু অন্যরকম। ধরো একজন মানুষ যখন অনেক পরিশ্রম করার পর যখন একটা জিনিস পায়, তখন কিন্তু তার গুরুত্বটা অনেক বেশি এবং তার কাছে সেই অনুভূতির মূল্যটাও কি অনেক বেশি। তো এইখানে তুমি জাস্ট তোমার মতো করে এটার ব্যাখ্যা, এটা মনে করো এক্সাক্ট কোনো আনসার নাই যে এটাই দিতে হবে। এখানে লাস্ট যে কোয়েশনটা থাকে সৃজনশীলের, এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি জিনিসটা কীভাবে ফিল করছো, তুমি জিনিসটা কীভাবে চিন্তা করতেছো, এবং সেই অনুযায়ী তুমি তোমার চিন্তা দিয়ে উত্তরটা দিবা। এটার এক্সাক্ট কোনো উত্তর থাকে না, তুমি যেভাবে উত্তরটা দাও, তোমার উত্তর যদি যুক্তিসঙ্গত হয়, ব্যাখ্যামূলক হয়, তাহলে তোমাকে এখানে ভালো মার্কস দিবা। আর এটার জন্য সরাসরি কোনো উত্তর নেই। এখানে আমরা যেভাবে উত্তরটা দিয়েছি, তুমি চাইলে এভাবেও দিতে পারো, বা তোমার মতো যদি মনে হয় অন্য কোনোভাবে দেওয়া যায়, চিন্তা করে সেই অনুযায়ী তুমি দিতে পারো। দুইটাই সঠিক, কিন্তু এটা অবশ্যই যুক্তিসঙ্গত উত্তর হতে হবে, তাহলে তোমাকে এখানে ভালো মার্কস দিবে। আর এখানে তোমরা আরেকটা জিনিস করবা, পরীক্ষাতে যেহেতু তোমাদের সৃজনশীল লেখার কি থাকে, অপশন থাকে, চাইলে একটা সৃজনশীল বাদ দিয়ে অন্য সৃজনশীল লিখতে পারো। এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি শুরুতেই যে কয়টা সৃজনশীল তোমার উত্তর দিতে হবে সেগুলো আগে মার্ক করো, যে এই সৃজনশীলের উদ্দীপকটা একটু পড়ো, এবং এটার 4টা প্রশ্ন তুমি দেখো যে কোন সৃজনশীলের প্রশ্নগুলো সবগুলো মোটামুটি তুমি ভালো উত্তর দিতে পারবা। এই ধরনের প্রশ্নগুলাই বা এই ধরনের সৃজনশীলটাই তুমি সিলেক্ট করে সেই সৃজনশীলের উত্তর দাও। যদি এমন কোনো একটা সৃজনশীল সিলেক্ট করলা যার তুমি প্রথম 2টা পারো, শেষ 2টা পারো না, তাহলে কিন্তু সেখানে তুমি ভালো মার্কস পাবা না। এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে শুরুতেই অন্তত 5 মিনিট বা 2 মিনিট সময় নিয়ে আগে কোনগুলোর উত্তর দিবা সেটা তুমি খুঁজে বের করো, যে এইগুলো আমি ভালো পারি, এগুলোর উত্তর দিব। আর যদি মনে করো এরকম হয়ে যায় তুমি 2টা প্রশ্নের উত্তর লেখা দেখলা যে লাস্ট 2টা উত্তর তুমি পারতেছো না, বা 3টে উত্তর লেখা লাস্টের উত্তরটা তুমি পারো না, তখন কিন্তু এটা তোমার জন্য খারাপ। বা তুমি চাইলে কিন্তু এখন সময় এতটা থাকে না যে একটা সৃজনশীলের 3টা প্রশ্ন লেখার পর আবার নতুন করে একটা সৃজনশীল শুরু করা, এটা কাটে দেয়, এটা কিন্তু সম্ভব হয় না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে শুরুতেই সৃজনশীলগুলো সিলেক্ট করো, কোনগুলো তুমি ভালো পারো, কোনগুলোর উত্তর তুমি ভালো দিতে পারবা, সেইগুলো সিলেক্ট করে সেই অনুযায়ী তুমি 5টা 7টা যেগুলো উত্তর দিতে হয়, যে কয়টার উত্তর তুমি দিবা। আর এই লাস্টেটাকে তোমরা বললাম, এটা সরাসরি এক্সাক্ট কোনো উত্তর হয় না, এটা তোমার চিন্তার উপর ডিপেন্ড করে, তুমি বিষয়টা কীভাবে দেখতেছো সেই অনুযায়ী তুমি যুক্তিসঙ্গত উত্তর দিবা, এক্ষেত্রে তোমাকে এখানে ভালো মার্কস দিবে।
আর এখানে আরেকটা সৃজনশীল দেওয়া আছে, এটা তোমার জন্য একটা হোমওয়ার্কের মতো থাকলো, বা তুমি যে বইটা পড়ছো এটা তোমার যাচাই করতে পারবে। এখানে প্রথম দুইটা প্রশ্নের উত্তর এটা তুমি এখান থেকে সরাসরি মুখস্থ করো, এখানে উত্তর আমরা দিয়ে দিয়েছি। এবং লাস্ট দুইটা প্রশ্ন তোমার কাজ হবে এই দুইটা প্রশ্নের সাথে উদ্দীপকটা তুমি মিলাবা। আগেই উত্তর দেখবা না, লাস্ট দুইটা প্রশ্নের উত্তরটা তুমি উদ্দীপকটা আগে পড়ো এবং উদ্দীপকের সাথে এই প্রশ্নগুলোটা তুমি চিন্তা করো যে এই প্রশ্ন উত্তরগুলো তুমি কিভাবে চিন্তা করতেছো এবং তুমি এর উত্তরটা কিভাবে ভাবতেছো। তারপর তুমি উত্তরটা দেখো এবং মিলাও যে তোমার চিন্তার সাথে উদ্দীপকে আমরা যে উদ্দীপকটা যে উত্তরগুলো নিচে দিয়েছি সেগুলো তোমার কতটুকু মিলতেছে। যদি তুমি দেখো যে না মোটামুটি মিলতেছে বা উত্তরগুলো তুমি করতে পারতেছো বা চিন্তা করতে পারছো, তাহলে বুঝতে পারো যে তোমার এই অধ্যায়ের উপরে ভালো একটা ধারণা হয়েছে। যে কোনো সৃজনশীল আসলে তুমি এখান থেকে উত্তরটা লিখতে পারবে। আর যদি মনে হয় যে না তুমি উদ্দীপকের কনসেপ্টের সাথে তোমার যে প্রশ্ন দুইটা করা হয় লাস্টের দুইটার প্রশ্নের কনসেপ্টটা তুমি মিলাইতে পারতেছো না বা ধরতে পারতেছো না, তাহলে তোমার বুঝতে হবে তোমার পড়ার কিছুটা গ্যাপ রয়েছে, তোমাকে আবার একটু বইটা পড়তে হবে, তারপরে এই সৃজনশীলটা প্র্যাকটিস করে তোমার বেশি উপকারে আসবে। তাহলে এই জন্য এটা তোমরা অনেকটা নিজের মতো করে এটা প্র্যাকটিস করে তারপরে উত্তরটা দেখার চেষ্টা করো। আর এখানে কিন্তু প্রথম দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আছে সরাসরি, এই দুইটা প্রশ্নের উত্তর তুমি অনেকটা মুখস্থের মতো করে রাখতে পারো যে ভাষা আন্দোলন কি এবং পাকিস্তান শাসকরা বাংলাদেশকে কিভাবে শোষণ করতো। এখানে অর্থনৈতিক সাংস্কৃতিক যে বিভিন্ন শোষণ সেগুলো এখানে বর্ণনা করা আছে। এই দুইটা প্রশ্ন তুমি এখান থেকে সরাসরি মুখস্থ করে নিতে পারো এবং এটা এমন হবে সরাসরি কমন পড়ে, তখন তুমি এগুলো সরাসরি তুলে দিবা। এবং এখানে কিন্তু খুব বেশি বড় দেওয়া নেই, মোটামুটি শর্টকাটে দেওয়া আছে। এটা তোমার মুখস্থ করলে এভাবেই তুমি যদি তুলে দাও প্রথম দুইটা প্রশ্নের জন্য এইটুকুই এনাফ। কিন্তু বাকিগুলা কিছুটা ছোট করে দেওয়া আছে, তোমরা চাইলে আর একটু বড় করেও লিখতে পারো বা যেটুকু লেখা আছে এইটুকু যদি তুলে দাও তাহলেও কিন্তু তোমাকে মোটামুটি ফুল মার্কস দিবে। অনেক সময় যদি তোমার লেখাটা ভালো হয় আর একটুর সাথে যুক্ত করতে ফুল মার্কস দিবে, আর নয়তো 3-এর মধ্যে 2, 4-এর মধ্যে 3 অন্তত তুমি পাবা, অর্থাৎ 10-এর মধ্যে 8 তুমি পাবা অন্তত। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কি কি এমসিকিউ রয়েছে সেগুলো আমরা একটু এখানে তুলে দেওয়ার চেষ্টা করি, তোমরা সেগুলো একটু দেখো। এবং আবারও বলি, তোমরা যারা এই অধ্যায়টা মোটামুটি পড়ছো তাদের এটা বেশি উপকারে দিবে। আর তোমার যদি এই অধ্যায়টা ভালোভাবে পড়া না হয়ে থাকে এখন তুমি এমসিকিউগুলো দেখো, দেখার পর বইটা সাথে সাথে পড়ো, তখন দেখবা যে এই এমসিকিউগুলোর সাথে তোমার বইয়ের যে পড়াটা সেটা মিলাইতে পারবে এবং এই মেলানোটার মাধ্যমেই বা এই যে রিভিশনটা এটার মাধ্যমেই তোমার পরীক্ষাতে এমসিকিউগুলো সঠিক উত্তর দিতে পারবে। এমন হতে পারে এখানের বাইরেও দু একটা এমসিকিউ আসতে পারে, কিন্তু এগুলা পড়ার পর তুমি যদি বইটা পড়ো তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্নটা আসুক তুমি এটা সঠিক উত্তরটা দিতে পারবে। তাহলে চলো আমরা এমসিকিউগুলো একটু দেখি। বর্তমানে কৃষকেরা জমিতে জনসেচ দেয় কি দিয়ে? এটা হচ্ছে সেলো মেশিন দিয়ে তারা সেচ দেয়। তারপরে আসো, কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য কোন কথারই প্রয়োজন ছিল? যে মাছে ভাতে বাঙালি, এটা কিছুকাল আগেও প্রয়োজন ছিল। গ্রামীণ ছেলেদের প্রধান পোশাক কি? তাদের প্রধান পোশাক হচ্ছে লুঙ্গি। আমাদের দেশে গ্রামের গড় কি দিয়ে তৈরি করা হয়? এটা হচ্ছে বাঁশ, শন ও মাটি দিয়ে তৈরি করা, যদিও এখন পরিবর্তন আসছে, এখন মানুষ টিন দিয়েও তৈরি করে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা। শহুরের সংস্কৃতি থেকে কয় ভাগে ভাগ করা যায়? শহুরের সংস্কৃতিকে সাধারণত হচ্ছে 2টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে শহুর সংস্কৃতির বৈশিষ্ট্য, এটা 2 ভাগে ভাগ করা যায়। রক্তিম বিনোদনের জন্য সিনেমা হলে যায় এবং গাড়ি করে বাসায় ফিরে আসে, তার জীবনযাত্রা কোন সংস্কৃতির সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে শহুরে জীবনের সংস্কৃতির সাথে মিলে। যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে তাকে বলা হয় লোক সংস্কৃতি বা লোক সংস্কৃতি। কারা বিয়ের কনেকে হলুদ দিতে পারবে না? এটা হচ্ছে বিধবারা। বিয়ের কোনে একটা ধরনের একটা সংস্কৃতি বা অপসংস্কৃতি আছে। বাচ্চার কপালে টিপ পরানো হয় কেন? এটা হচ্ছে অশুভ দৃষ্টি, মানে এগুলো হচ্ছে একটা অপসংস্কৃতি, যে অশুভ দৃষ্টি এড়ানোর জন্য কপালে একটা কালো টিপ দিলা, বিধবারা আইসা কনেকে হলুদ, এগুলো টোটালি একটা অপসংস্কৃতি। এবং লোক সংস্কৃতির উপাদান কয়টি? এটা হচ্ছে 2টি। সংস্কৃতির কোন ধরনের উপাদান ধরা ছোঁয়া যায়? এটা হচ্ছে বস্তুগত যে উপাদান থাকে সেগুলোকে ধরা ছোঁয়া যায়। অবস্তুগত উপাদানের প্রধান বিষয় কি? অবস্তুগত প্রধান উপাদান বলা হচ্ছে সাহিত্যকে। তারপরে আসি এই পাশে 14 নম্বর থেকে শুরু করি। জাহাঙ্গীর সুললিত কণ্ঠে গান করে সবাইকে মুগ্ধ করে, তার এই গান গাওয়ার প্রতিভা সংস্কৃতির কোন উপাদানের অন্তর্গত? এখানে আমরা বলতে পারি যে তার অবস্তুগত সক্রিয়। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে বেশিরভাগ ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে, আর কিছু রয়েছে ময়মনসিংহে বা উত্তরবঙ্গের দিকে। ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ একসময় কিসের পূজা করতো? তারা একসময় প্রকৃতির পূজা করতো। রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নাচ করা কোন নিগোষ্ঠী সবচেয়ে প্রিয়? এটা হচ্ছে মণিপুরীদের সবচেয়ে প্রিয়। মণিপুরীরা রাধাকৃষ্ণকে উদ্দেশ্য করে নাচে, তাদের এই নৃত্যকে কি বলে? এটাকে বলা হয় গোপী নাচ। ওরা কোন মাস থেকে বছর গণনা শুরু করে? তারা হচ্ছে ফাল্গুন মাস থেকে বছর গণনা শুরু করে। নববর্ষকে বরণ করার জন্য ফাগুয়া উৎসব পালন করে কারা? এটা হচ্ছে ওরা পালন করে। রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই, কথাটি কারা বিশ্বাস করে? এটা হচ্ছে গারুরা বিশ্বাস করে। পাংখিয়া কোন মাসে বিয়ে করা এবং প্রস্তাব দেওয়া নিষিদ্ধ? এটা হচ্ছে জুলাই মাসে প্রস্তাব এবং বিয়ে করা নিষিদ্ধ। দকমান্দা ও দকশাড়ি কোন নিগোষ্ঠী নারীদের ঐতিহ্যগত পোশাক? এটা হচ্ছে গারোদের। তারপরে আসো, মারমা নারীদের পোশাক কে কি বলে? মারমা নারীরা পোশাককে বলা হয় থামি।
ঠুটেম ক্ষুদ্র নিগোষ্ঠীদের কিসের প্রতীক? এটা হচ্ছে গোত্রের প্রতীক। নাখাম শব্দের অর্থ হচ্ছে শুটকি মাছ। ভাদ্র মাসের 13 তারিখ শুধু পিঠা তৈরি ও খাওয়ার জন্য অনুষ্ঠান পালন করে ওরা নাপ্পি বা সিদুল কি? এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি শুরু। মুসলিম সম্প্রদায়ের উত্থানের কারণ হচ্ছে হিন্দু ধর্মের বর্ণপ্রথা সুফিবাদের প্রচার। অর্থে এখানে হচ্ছে প্রথম দুটা সঠিক, হিন্দু ধর্মের বর্ণপ্রথা ও সুফিদের প্রচার। যেসব দেশে ভাগ্যনিশী মানুষের মাধ্যমে এদেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে, এটা হচ্ছে ইরান, তুরান, আফগান, মারাঠি ও তুল। এর সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। বাংলা ভাষার মিশ্রণ ঘটেছে আরবি ভাষায়, ফার্সি ভাষায়, সংস্কৃত ভাষায়। এখানে 1, 2, 3 তিনটাই কি সঠিক উত্তর। একটা অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। এটা হচ্ছে মূলত আমরা যেভাবে সৃজনশীল লিখি এটার মতো সৃজনশীলের মধ্যে এখানে একটা উদ্দীপক দেওয়া থাকে। এটার যেমন আমরা এখানে যে এই যে প্রশ্নগুলো পড়ি, যেখানে দেখো না 3টে অপশন দেওয়া থাকে, এটার মধ্যে কখনো কখনো একটা প্রথম 2টা সঠিক হয়, কখনো কখনো প্রথম রাশি এটা সঠিক হয়, কখনো কখনো 3টাই, আবার কখনো একটাও সঠিক হয়। তো এই যে প্রশ্নটা, এগুলোকে বলা হয় বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। আর এই যে অভিন্ন তথ্যভিত্তিক যেটা, এটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এটার আলোকে তোমাকে 2টা বা 3টা প্রশ্ন করবে এবং এই উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে। তাই এখানে উদ্দীপকটা আগে পড়ি বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এটা আগে পড়ি। যে হ্যানচিংসে সম্প্রদায় বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট হলেও তারা বৈশাখী পূর্ণিমা উৎসবমুখর অনুষ্ঠানে আয়োজন করে। অবশ্য হ্যানচিংসের চেয়ে ছোট ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশে আছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে হ্যানচিংসের সম্প্রদায় কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমার আয়োজন করে? এখানে হচ্ছে গৌতম বুদ্ধের জীবনকে ঘিরে তারা এটার আয়োজন করে। হ্যানচিংসের ছোট ধর্মীয় সম্প্রদায় কোনটি? খ্রিস্টানকে বলা হয় এখানকার। হ্যানচিংস হচ্ছে ছোট ধর্ম সম্প্রীতি। তো আমরা এটার গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা দেখলাম। এখন যদি আমরা একটা গুরুত্বপূর্ণ সিকিউ দেখি যেটা পরীক্ষাতে আসার মতো বা এখান থেকে আসতে পারে। তো প্রথম 2টা প্রশ্ন বরাবরের মধ্যে আমরা উদ্দীপক দেখার প্রয়োজন নেই। প্রথম 2টা আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি। যে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে কোনটি বড় ভূমিকা পালন করে? বাঙালির সংস্কৃতি বৈচিত্র্য ব্যাখ্যা করো। তো এখানে দেখো যে ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাহলে এটা সঠিক উত্তর কি? যে কোনটি মানুষের জীবনে সবচেয়ে বেশি ব্যক্তি ও সমাজ জীবনে বড় ভূমিকা হচ্ছে ধর্ম। তারপরে আসো বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যতা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো বাঙালির যে সংস্কৃতি, এখানে তো বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষের যে মিলন, এখানে তো অনেক ধর্মের মানুষ রয়েছে, অনেক জাতি উপজাতির মানুষ, সকলেই যে মিলেমিশে বসবাস করার যেটা সংস্কৃতি, সেটার বৈচিত্র্যতা কীভাবে ধরো? মনে করো আমি বললাম পালির ও কৃষি প্রধান দেশ, অর্থাৎ পলি ও কৃষি প্রধান দেশে এই দেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবে বেশি। আবার নদীর খেয়ালে আচরণ প্রকৃতির রয়েছে বৈচিত্র্য। বাঙালি সংস্কৃতি বিচিত্রভাবে সমৃদ্ধ, অর্থাৎ বিভিন্ন ধর্মের বা বিভিন্ন আবহাওয়ার এখানকার যে এটা বৈচিত্র্য, সেই জিনিসটা তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা করতে পারো। বা এখানে এই বাঙালি সংস্কৃতির যে বৈচিত্র্য, এটা তোমার বইও দেখবা যে একটু ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা তুলে ধরতে পারো বা তুমি তোমার মতো করেও বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যটা ব্যাখ্যা করতে পারো। এখন আসি 3 নম্বর প্রশ্ন। এটা দিতে হলে আমাকে উদ্দীপকটা পড়তে হবে। তো চলো উদ্দীপকটা পড়ি। এটা বলা হচ্ছে উদ্দীপককে কোন বিষয়ের ভাব ফুটে তোলা হয়েছে। এখন কোন বিষয়টা বোঝার জন্য উদ্দীপকটা পড়তে হবে। আজ ঈদের দিন মাইকেল, পাবেল, বড়ু ও সুমন পাল মেহেদির বাড়িতে বেড়াতে যায়। মেহেদির আম্মু তাদেরকে সেমাই খেতে দেয়। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। এ সময় ঝগড়া তো দূরের কথা, কেউ কাউকে না দেখলে একটা দিনও থাকতে পারেনি। তারা সবাই একটি উৎসবের যোগদানে আনন্দে মেতে ওঠে। তাহলে এই যে এখানকে তাদের যে একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে উদ্দীপকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের একসাথে বসবাস করার যে মিলেমিশে বসবাস করার যে একটা ধারা, অর্থাৎ আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ধর্ম মানুষের জীবনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায় ঈদের দিনে মেহেদির বাড়িতে মেহেদির বন্ধুরা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও এখানে বেড়াতে আসে। তারা তাদের মতো উৎসবটা পালন করে, কেউ কাউকে বাধা দেয় নাই। একে অন্যের অনুষ্ঠানে তারা একে অপরকে যাচ্ছে এবং সেখানটা উপভোগ করছে। এই যে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও, যে সাংস্কৃতিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও তাদের যেটা মিলেমিশে বসবাস করার প্রবণতা, এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইটাই তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা করবা। এখন লাস্ট প্রশ্নে আসি। এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো মাইকেল, পাবেল, সুমন, মেহেদি ধর্মীয়ভাবে একে অপর থেকে আলাদা হলেও তাদের মূল্যবোধ একই? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, আমি মনে করি যে পাবেল, সুমন, মেহেদিও ধর্মীয়ভাবে একে অপর থেকে আলাদা হলেও তাদের মূল্যবোধই একই। অর্থাৎ আমাদের দেশের যে ধর্মগুলো রয়েছে, প্রত্যেকটা ধর্মেই কিন্তু তাদের মূল্যবোধ কিন্তু একই। কোনো ধর্মেই কিন্তু বলে না তুমি চুরি করো, তুমি দুর্নীতি করো বা তুমি খারাপ কাজ করো, মিথ্যা বলো, এটা কিন্তু কোনো ধর্মেই বলে না। অর্থাৎ প্রত্যেকটা ধর্মেরই মেন জিনিস হচ্ছে যে ভালো পথে চলো, খারাপ কাজ থেকে দূরে থাকো। এই যে জিনিসগুলো, এগুলা কিন্তু প্রত্যেকটা ধর্মেরই মূল্যবোধ। মানুষের একটা বিপদে সাহায্য করো, একজন উপকারের কাজ করো, এগুলা কিন্তু প্রত্যেকটা ধর্মেরই মূল্যবোধ। কিন্তু আমরা যদি কেউ ধর্ম মানে, সে যে ধর্মের হোক, সে কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না, সে ভুল পথে চলতে পারে না। আর আমাদের ধর্মীয় যে বিভিন্ন দিক রয়েছে, যেমন কেউ আমাদের মুসলমান ধর্মের আল্লাহ রয়েছে, হিন্দু ধর্মের ভগবান বা তাদের বিভিন্ন দেব দেবতা রয়েছে, কিন্তু এই যে বৈচিত্র্য সত্ত্বেও তাদের মিলনের জায়গাটা কোথায়? সকলের যে একসাথে মিলিত হওয়ার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সকলের মূল্যবোধটা
একই, সকলের মূল্যবোধ সত্যের পক্ষে, সকলের মূল্যবোধ ভালোর পথে। অর্থাৎ এখানে প্রত্যেকটা ধর্মেরই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি বিভিন্ন পার্থক্য দেখা যায়, কিন্তু ভিতরের দিকে যদি আমরা দেখি প্রত্যেকটা ধর্মেই মূল্যবোধটা প্রায় সেম। সকল ধর্মেই মূলত মানুষের উপকারের কথা বলে, মানবিকতার কথা বলে, সত্যের কথা বলে। তাহলে এই যে বিষয়টা, সেখানে আমরা এটা তুলে ধরবো যে তারা চারটা ধর্ম সত্যি একত্রে মিলেমিশে বসবাস করতেছে, একে অন্যের উৎসব অনুষ্ঠানে উপভোগ করতেছে, তারা একে অপরকে বাধা না দিয়ে তারা একে অপরকে বন্ধু হয়ে উঠছে। এই যে বিষয়টা, এটা এখানে আমরা তুলে ধরবো এবং তাদের মূল্যবোধ যদি বলি যে তাদের পথে যে সত্যের যে মূল্যবোধ, সেই জিনিসগুলো এখানে আমরা নিয়ে আসতে পারি। তারপরে এখানে 2 নাম্বার যে সিকিউটা থাকবে, এটা তোমাদের হোমওয়ার্কের মতো থাকলো। প্রথম 2টা প্রশ্ন এখানে উত্তর দেওয়া আছে, এখান থেকে তোমরা মুখস্থ করবা যে মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব কি। আমাদের ধর্মীয় প্রধান হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তারপরে আসে হিন্দু ধর্মের মানুষ কি কি উৎসব পালন করে। হিন্দু ধর্মের মানুষ 12 বছরে 13 পার্বণ, তাদের যে গুরুত্বপূর্ণ উৎসবগুলো রয়েছে, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, এগুলা। এবং লাস্ট 2টা প্রশ্ন তোমরা উদ্দীপকটা পড়ার মাধ্যমে এটার কনসেপ্টটা ধরার চেষ্টা করবা, যে এটা কনসেপ্টটা ধরে তুমি উত্তরটা দিতে পারতেছো কিনা, এবং এটা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে তোমাদের পরীক্ষাতে আসলে যে কোনোভাবে আসুক, তুমি উত্তরগুলা তোমার মতো করে লিখে দিতে পারবে। এবং এক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, এই গ নাম্বারে যে প্রশ্ন তোমাকে যে কথাটা চা হয়, এটা শুরুতে বলে দেবো। অনেকে কি করো যে এখানে ধরো এই প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যের কোন দিকটি নির্দেশিত হয়েছে, এইটা প্রথমেই বলো না, বললা তোমার মতো তুমি ব্যাখ্যা দেওয়া শুরু করো। কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে তোমাকে অবশ্যই কোন সংস্কৃতিকে বা কোন বৈচিত্র্যকে নির্দেশ করে সেটা সরাসরি তুলে ধরতে হবে। যেমন এর আগে যে আমরা উদাহরণটা এখানে যদি তোমাদেরকে সরাসরি দেখাই, যেখানে বলা হচ্ছে উদ্দীপকে কোন বিষয়ের ভাব ফুটিয়ে তোলা হয়েছে, এইটা যখন তুমি বর্ণনা করতেছো, শুরুতে আমি বলছি যে উদ্দীপকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে। এই কথাটা তুমি না বললে তুমি যদি ব্যাখ্যা দেওয়া শুরু করো যে ধর্মের মানুষের ভূমিকা, ধর্মে এই উপকার করে, ধর্মের মাধ্যমে এই বিষয়টা এখানে ফুটে, এই কথাটা তুমি শুরুতে না বললে তুমি যতই ব্যাখ্যা দাও, তুমি কিন্তু 1 মার্কস কমে থাকবে। অর্থাৎ এইটা না লেখলে তোমাকে 1 মার্কস কম দিবে। আর যদি এই কথাটা শুরুতে লেখো, এই কথাটা লেখার মাধ্যমে কিন্তু তুমি 1 মার্কস পেয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখবা, তোমাকে এই প্রশ্নগুলোতে যে জিনিসটা চাওয়া হবে সেইটার উত্তরটা এক কথায় আগে দিয়ে দিবা, তারপরে তুমি তোমার বিস্তারিত ব্যাখ্যায় যাবা, না হলে কিন্তু এখানে তোমাকে মার্কস কম দিবে। তারপরে আসো 3য় অধ্যায়, পরিবারের শিশুর বেড়ে ওঠা। এখানেও আমরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ শুরুতে দেখব, তারপরে আমরা একটা সিকিউ সলভ করব এবং তোমাদেরকে একটা হোমওয়ার্কের মতো দিব, যেটা উত্তর এখানে দেওয়া থাকবে, কিন্তু তোমরা একটু কষ্ট করে এটা নিজের কনসেপ্টের সাথে ক্লিয়ার করার চেষ্টা করবা, ধরতে পারো কিনা। তো চলো এমসিকিউটা আগে দেখি। সমাজের ক্ষুদ্রতম একক কোনটি? সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। ঠিক আছে, তারপরে যদি আসি, রিফাজ বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে শহরে থাকে। রিফাজ কোন ধরনের পরিবারে বাস করে? সেটা হচ্ছে একক পরিবার। বাংলাদেশে কোথায় একক পরিবারের সংখ্যা বেশি? শহরাঞ্চলে সাধারণত একক পরিবারের সংখ্যা বেশি। কয়েকটি একক পরিবার মিলে কোনটি গঠিত হয়? কয়েকটি একক মিলে একটি যৌথ পরিবার গঠিত হয়। বাংলাদেশের কোথায় যৌথ পরিবার দেখা যায়? যৌথ পরিবার সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায়। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে কোন ধরনের পরিবার সৃষ্টি হয়েছে? গ্রামীণ যৌথ পরিবার ভেঙে সৃষ্টি হয়েছে একক পরিবার। বর্তমানে কোথায় শহুরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে? বর্তমানে গ্রামেও শহুরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কোনটি শিশুর সামাজিকরণের প্রথম ভূমিকা রাখে? এখানে হচ্ছে পরিবার সবার আগে। শিশুর সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে হচ্ছে পরিবার। এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের কোন বিষয়ে সজাগ থাকে? বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা শিশুর ধর্মীয় শিক্ষা নিয়ে খুব বেশি সচেতন থাকে। বাবা মা আলিফ কিছুদিন আগে জন্মগ্রহণ করেছে, তার ভিতরে সামাজিকরণের সূত্রপাত ঘটবে কার মাধ্যমে? এটা হচ্ছে তার মায়ের মাধ্যমে প্রথমে সামাজিকরণের মাধ্যমটা ঘটবে। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে তার মা। তারপর আসো, প্রধানত পরিবারের অর্থ উপার্জন করে কে? পরিবারের আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে সাধারণত বাবাই হচ্ছে পরিবারের অর্থটা উপার্জন করে। তারপরে আসো, ক্ষুদ্র পরিবারের প্রধান সমস্যা হলো, ক্ষুদ্র পরিবারের প্রধান সমস্যা হচ্ছে এখানে সীমিত আয় থাকে এবং বাসস্থান সমস্যাটা হইতে পারে এখানে। তারপরে একক পরিবারের সৃষ্টির কারণসমূহ হলো অধিক জনসংখ্যা, পরিবার দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ। এখানে 3টাই সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। শিশুর জীবনে সামাজিকরণের ফলে জাগ্রত হয় সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, ভ্রাতৃত্ববোধ। এখানেও 3টাই সঠিক উত্তর। তারপরে আসো,
এখানে একটা অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন যেটা আমাদের অনুচ্ছেদের মাধ্যমে দিতে হবে। এটা আগে পড়ি একটু। জনাব রিপন এবং তার স্ত্রী তাদের সন্তানদেরকে শিক্ষিত ও মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, ফলে তাদের সন্তানেরা সত্যবাদী ও ন্যায় সম্পূর্ণ মানুষ হয়ে উঠেছে। অনুচ্ছেদে সন্তানদের সামাজিকরণের কোন মাধ্যমটি ভূমিকা পড়ে, এখানে হচ্ছে তার পিতামাতার যে সামাজিকরণের মাধ্যম সেটি এখানে পরিলক্ষিত হয়েছে, বা তার মাধ্যমে কিন্তু তার সামাজিকরণের যে ধাপটা সেটা সে সম্পন্ন হচ্ছে। এবং তারপরে প্রশ্ন যদি আসে 18 নম্বরে, যে অনুচ্ছেদে উল্লেখিত বাবা মায়ের মানসিকতা কিরকম, এখানে দেখো তার বাবা মায়ের যে মানসিকতা সন্তানের সুষ্ঠু বিকাশে সহায়তা করবে, কিশোর অপরাধ লোপ পাবে, ধর্মীয় গুণাবলী লোপ পাবে। এখানে তার যে দুইটা জিনিস হবে, এটা হচ্ছে সন্তানের সুষ্ঠু বিকাশে সহায়তা করবে এবং কিশোর অপরাধী হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু লোপ পাবে। অর্থাৎ বাবা মা যখন সচেতন থাকে, অভিভাবক সচেতন থাকলে তার যে একটা শিশুর যে চাহিদা সেটা যখন সে তার বাবা মায়ের মাধ্যমে পূরণ হয়, তখন কিন্তু সেই কিশোর অপরাধী হওয়ার মতো যে ধাপটা সেখান থেকে সে বিরত থাকবে। এই অধ্যায়ের উপরে যদি আমরা একটা সৃজনশীল দেখি, দেখো প্রথম দুইটা প্রশ্ন আমরা বরাবরের মতো উদ্দীপক ছাড়াই উত্তরটা দিবি। শহুরে পরিবারের প্রধান রূপ হচ্ছে ক্ষুদ্র পরিবার। শহুরে পরিবারের প্রধান রূপ কি? শহুরে পরিবারের প্রধান রূপ হচ্ছে ক্ষুদ্র পরিবার। তারপরে পরিবর্তনশীল পরিবার বলতে কি বোঝায়? পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সেই পরিবারকে বোঝায়। যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়, অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান প্রভৃতি কারণে পরিবারে এই ধরনের পরিবর্তন সূচিত হয়। এটা হচ্ছে আনশেষ। এখন আমরা যদি গতে আসি, উদ্দীপককে কোন সামাজিক সংগঠনের নির্দেশিত হয়েছে, তো দেখি আমরা একটু পড়ি উদ্দীপকটা। 4 মাসের ছোট নীলাদ্রিকে দাদু কুলে নিয়ে আদর করে বলেন, এ হচ্ছে চিরস্থায়ী সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য। এই ধরনের সংগঠন থেকে মানব জাতির বিকাশ লাভ করেছে এবং এর সাথে সামাজিক কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে এটা উদ্দীপকটা পড়ার সাথে সাথে তোমরা যারা বইটা পড়ছো তোমরা ধরে ফেলতে পারছো, এটা হচ্ছে সামাজিক সংগঠন পরিবার সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এই দিকটাকে নির্দেশ করে। তাহলে একটা মানুষের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন হচ্ছে তার পরিবার, এবং একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে কিন্তু পরিবার বলে, এবং এটি বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। এর সদস্যদের মধ্যে গভীর সম্পর্ক থাকে, এর মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা ও আবেগীয় সম্পর্ক, এবং সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এই পরিবার নানা রকম দায়িত্ব পালন করে। তাহলে এখানে পরিবারের ভূমিকাগুলো আমরা একটু এখানে তুলে ধরতে পারি। তারপরে 4 নম্বর যে কোয়েশ্চন সেটা দেখো, এখানে বলা হচ্ছে যে উক্ত সংগঠনের ধরনসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ, অর্থাৎ তোমার পাঠ্যপুস্তকে যে ধরনসমূহ বলা হয়েছে পরিবার সংগঠনে সেগুলো আমরা এখানে একটু আলোচনা করব। উক্ত সংগঠনটি পরিবার, অর্থাৎ পরিবারের দুটি ধরন রয়েছে, একটাকে হচ্ছে একক পরিবার ও যৌথ পরিবার। এটা তোমরা টেক্সট বইটা যারা পড়েছো এখানে দেখবা সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে, একক পরিবার কি, যৌথ পরিবার কি। এই জিনিসটা এখানে তুলে ধরবো যে একক পরিবার ও যৌথ পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার সৃষ্টি হয়, এবং একক পরিবারের স্বামীর মতামতকে প্রাধান্য দেওয়া হয়, তবে স্ত্রীর মতামতও উপেক্ষিত নয়। এই যে একক পরিবার এবং যৌথ পরিবারের ধারণাটা, এইটা তুমি জাস্ট ব্যাখ্যা করলে একক পরিবারটা কি, যৌথ পরিবারটা কিরকম। যৌথ পরিবারে বাবা মা, দাদা দাদি, বোন সবাই একসাথে থাকে, এটা হচ্ছে যৌথ পরিবার। এই একক পরিবার যৌথ পরিবারের ব্যাখ্যাটা এখানে দিলে এটার উত্তরটা হয়ে যাবে। তারপরের প্রশ্ন যেটা আছে, এখানেও একটা উদ্দীপক, এবং প্রথম দুইটা যে পরিবারের অন্যতম দায়িত্ব কি এবং গ্রামীণ ও শহুরে পরিবারের মধ্যে পার্থক্য কি, এই দুইটা শুরুতে তোমরা এখান থেকে শিখে নিবা। যে পরিবারের অন্যতম দায়িত্ব হলো বংশরক্ষা ও সামাজিকরণ, এবং গ্রামীণ পরিবারগুলো হলো অধিকাংশ যৌথ পরিবার, আর শহুরে পরিবারগুলো হচ্ছে একক পরিবার। এটা হচ্ছে গ্রামীণ এবং শহুরে পরিবারের মধ্যে পার্থক্য। আর বাকি যে দুইটা প্রশ্ন, এটা তোমাদের এই উদ্দীপকটা পড়ার মাধ্যমে এখানে কি নির্দেশনা দেওয়া আছে সেটার সাথে তোমার কনসেপ্টটা মিলাতে হবে, এবং এখান থেকে বিষয়টাকে তোমার মাথায় ক্যাচ করবে এখানে কোন বিষয়টা চা হয়েছে, কোনটা বলা হয়েছে। এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো উত্তর তারাই দিতে পারবে যারা টেক্সট বইটা ভালো করে পড়ছে। এই জন্য তোমরা এটার উত্তরটা দেওয়ার জন্য টেক্সট বইয়ের সহযোগিতা নিতে পারো, এবং এখানেও কিন্তু আমরা উত্তরগুলো দিয়েছি ছোট করে হোক, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো এখানে তুলে দেওয়া আছে। তোমার কাজটা হচ্ছে লাস্ট দুইটা যে কোয়েশ্চন, এই দুইটা কোয়েশ্চনটা তুমি আগেই উত্তর দেখবা না, তুমি এই প্রশ্নটা দেখো আগে এখানে কি প্রশ্ন করা হয়েছে, এবং এটার সাথে উদ্দীপকটা পড়ে দেখো তুমি এটার উত্তরটা তুমি খুঁজে বের করতে পারো কিনা, এবং তোমার মতামত কি বা এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে ভাবতেছো, তারপরে আমাদের যে উত্তরটা দেওয়া সেটার সাথে মিলিয়ে তুমি এটা নিজের খাতায় লিখতে পারো। এর ফলে তোমার টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে, এবং তোমার কতটুকু লিখতে হবে বা কতটুকু সময়ের মধ্যে তোমার লেখাটা শেষ করতে হবে সেটা সম্পর্কে তুমি একটা ধারণা পাবা যদি এই একটা সৃজনশীল এভাবে প্রতিদিন প্র্যাকটিস করো। এবং যেহেতু পরীক্ষা খুব কাছেই, সুতরাং তোমার উচিত হচ্ছে এখন এগুলা পড়ার পাশাপাশি প্রতিদিন একটা দুইটা সৃজনশীল অন্তত প্র্যাকটিস করা, অন্তত একটা সৃজনশীল এখন পরীক্ষার আগে প্র্যাকটিস করা উচিত। নেক্সট অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এখানেও আমরা বেশ কিছু সৃজনশীল দেখব, এবং
প্রথমে কিছু এমসিকিউ দেখি, তারপরে একটা সৃজনশীল দেখবো যে কোন দেশের অর্থনৈতিক কার্যক্রমটি প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সঠিক উত্তর, 2 ভাগে ভাগ করা যায়। যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং না থাকে কোন ধরনের অনৈতিক কার্যক্রম বলে তাকে নিয়ন্ত্রিত হয় না, তাকে কোন ধরনের অর্থনৈতিক, এটাকে বলা হয় অনানুষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশের অর্থনীতি কোন খাতের উপর বেশি নির্ভরশীল? অবশ্যই বাংলাদেশ হচ্ছে অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। যাদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই তাদেরকে কি বলা হয়? ভাসমান। সাম্প্রতিককালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতি কোনটির ব্যবহার লক্ষ্য করা যায়? এখানে হচ্ছে প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ, সেবা বা বিনিময়কে কি বলা হয়? এটা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। দেশকে উন্নত করতে হলে আমাদের অর্থনীতিকে কি করতে হবে? অর্থনীতিকে আরো সবল ও গতিশীল করে তুলতে হবে। বাংলাদেশের অর্থনীতির আনুষ্ঠানিক খাতের অপর নাম বলা হয়, এটাকে বলা হয় একটা প্রথাগত খাত। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত কোন ধরনের অর্থনৈতিক কাজ করে? এটা সঠিক উত্তর হচ্ছে আনুষ্ঠানিক খাতে। তারপর দিকে 11 নম্বরে আসো। পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিলস কোথায় অবস্থিত? হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্প? এটা হচ্ছে বৃহৎ শিল্প। একসময় আমাদের দেশে প্রধান শিল্প ছিল কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে পাট শিল্প। হিমাগার কোন ধরনের শিল্প? এটা হচ্ছে মাঝারি ধরনের শিল্প। যে শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তার পরিবারের সদস্যরা করে থাকে এটাকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পের জাতীয় অর্থনীতিতে মূল্যবান অবদান রাখে কিভাবে? এটা হচ্ছে বাণিজ্যিক প্রসারের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে এই কুটির শিল্প। এবং কিসের ফলে শিল্প ও বাণিজ্যের ভূমিকা আমাদের অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হচ্ছে? এটার উত্তর হচ্ছে নগরের বিস্তার ও জীবনমান বৃদ্ধির ফলে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কি প্রতিষ্ঠা করছে? এটা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা একে বলা হয় ইপিজেড। বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে আগ্রহের মূল কারণ কি? শ্রমের স্বল্প মূল্য। এটার মাধ্যমে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরকে এদেশে বিনিয়োগ করতে আগ্রহী করা হয়। এবং শিল্প সম্ভাবনাময় দেশ কোনটি? শিল্প সম্ভাবনাময় দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের শিল্প সমৃদ্ধ দেশ হলে কোনটি ঘটবে? দারিদ্র্য হ্রাস হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকাকে সংক্ষেপে কি বলে? সাফটা। বিশ্ব বাণিজ্য সংস্থার সংক্ষিপ্ত নাম কি? ডব্লিউটিও। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় কোন কার্যক্রম পরিচিত হচ্ছে? বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম। বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? তৈরি পোশাক। ডব্লিউটিও এর প্রধান পুনরুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা। সাফটা এর বাংলা অর্থ কি? সাফটা এর বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য, দক্ষিণ আফ্রিকা মুক্ত বাণিজ্য এলাকা। অর্থাৎ এটা সাফটার পুনরূপ। এটা ইংরেজিতে দেওয়া আছে, তোমার বইও টেক্সট বুকে ভালো করে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা শিখতে পারো। দক্ষ উদ্যোক্তা বিনিয়োগ কোন সমস্যা সমাধানের উপায়? এটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। কৃষি পণ্যকে কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে? প্রক্রিয়াজাতকরণ শিল্প। সরিষা ও তৈল শস্য প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনটি তৈরি হচ্ছে? এটা হচ্ছে তৈল সামগ্রী। তারপরে আসি বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে কিভাবে? এটা হচ্ছে ফলজ ও ফুলজ বীজের চাষাবাদের মাধ্যমে। তারপরে আসো ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা প্রধান শিল্প কোনটি? এটার সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, অর্থাৎ পাটকল ও কাপড়ের কল। মাঝারি শিল্পের উদাহরণ হলো, মাঝারি শিল্পের উদাহরণ হচ্ছে 1 আর 3, অর্থাৎ সিল্ক ও সিরামিক। তারপর আসো প্রক্রিয়াজাতকরণ হলো কোন পণ্যকে অন্য রূপে রূপান্তর, প্রযুক্তির মাধ্যমে উৎপাদন, সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়া। এটা সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, কোন পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়া। তারপর এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পরে আমাদের উত্তর দিতে হবে। এই অনুচ্ছেদ বলছে যে হাড়-বনের বাঁশ ও বেতের কারখানা কোন ধরনের শিল্পের মধ্যে পড়ে? এটা হচ্ছে কুটির শিল্প। এবং উক্ত শিল্প জাতীয় অর্থনীতিকে ভূমিকা রাখে 1 ও 3, অর্থাৎ অসংখ্য মানুষের কর্মসংস্থান করে এবং স্বনির্ভরতা অর্জনের সুযোগ দান করে। এখন দেখো এটার উপরে আমরা একটা সৃজনশীল প্রশ্ন যদি দেখি যে বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত কি? অর্থনৈতিক খাত বলতে কি বোঝায়? এই দুইটা প্রশ্নের উত্তর আমরা উদ্দীপক ছাড়াই দেই যে বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত হলো কৃষি, এবং অর্থনৈতিক খাত বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানের ভিত্তিকেই অর্থনৈতিক খাত বলা হয়, যেমন কৃষিখাত, শিল্প খাত ইত্যাদি। কৃষিখাত, শিল্প খাত ইত্যাদি। অর্থনৈতিক খাত আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এই দুই ধরনের হয়ে থাকে। তাহলে দুইটার উত্তর আমরা শিখে নিলাম এবং এই দুইটা অবশ্যই তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তারপরে আসি 3, নাঈম ও শাহেদের কাজ অর্থনৈতিক কোন খাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তাহলে আমরা তার কাজটা আগে দেখি যে নাঈম ও শাহেদ ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছে। বর্তমানে নাঈম গ্রামে তার জমিতে নার্সারি করেছে আর শাহেদ শহরে একটি কাপড়ের দোকান নিয়ে কাজ করে। দুইজনে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করেছে। এখন নাঈম ও শাহেদের কাজ অর্থনৈতিক কোন খাতের অন্তর্ভুক্ত? এই যে নাঈম ও শাহেদ কাজ করছে এটা হচ্ছে অর্থনীতির অনানুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত। যারা বইটা পড়েছো তারা আমি বলার আগেই হয়তো এটার
কনসেপ্টটা ধরতে পারছো যে এটাকে মূলত এই যে এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে এটা মূলত হচ্ছে আমাদের যে অনানুষ্ঠানিক খাত এটার দিকে নির্দেশনা দেওয়া হয়েছে বা এটাকেই নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা সরাসরি বলবো এবং এখানে সবসময় মনে রাখবা এই যে এখানে যে জিনিসটা চাওয়া হয়েছে যে এটা কোন খাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। এখন তুমি ব্যাখ্যা লিখবো অবশ্যই, কিন্তু এর আগে এক কথায় উত্তরটা আগে দিয়ে দিবা। যেমন এখানে যেমন দেওয়া হয়েছে নাঈম ও শাহেদের কাজ অর্থনীতির অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত, এই কথাটা লেখা মাত্রই তুমি এখানে তোমাকে 1 মার্কস দিবে, ঠিক আছে। বাকি ব্যাখ্যাটার মাধ্যমে তুমি এখান থেকে 2 পাবা নাকি 1 পাবা, বাকি ব্যাখ্যার উপর ডিপেন্ড করে, কিন্তু এই কথাটা তোমাকে মাস্ট শুরুতে লিখে দিতে হবে যে এই কাজটি অর্থনৈতিক আনুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত। তারপর তুমি ব্যাখ্যা করো যে কেননা অনানুষ্ঠানিক কাজ বলতে যেসব কাজকে বোঝায় দিনমজুরি নির্ধারিত নেই, কারো আওতায় আনা কঠিন, সরকার নিয়ন্ত্রিত হয় না, এগুলোকে অনানুষ্ঠানিক কাজ বলে। তারপর তুমি তোমার ব্যাখ্যা দিয়ে দেখাই দাও যে এটা অনানুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত। আর একটা জিনিস করবো না, উদ্দীপকের যে লাইনগুলো থাকে এই লাইনগুলো এখানে সরাসরি কখনোই হুবহু কপি করবো না। অনেকে মনে করে যে উদ্দীপকের লাইনগুলো তুলে দেওয়া একটু বড় করে প্রশ্ন, এই কাজটা করবো না। উদ্দীপকের লাইন যদি সরাসরি তুলো এটাকে নেগেটিভ মার্ক, অর্থাৎ এখানে তোমাকে মার্কস কম দিবে। অর্থাৎ তুমি কখনোই উদ্দীপকের লাইন তোলার পর 3 পাবা না। উদ্দীপকের লাইন বাদ দিয়ে তুমি তোমার মতো করে লেখার চেষ্টা করবা, বইয়ের আলোকে লেখার চেষ্টা করো, তাহলে তুমি ভালো মার্কস পাবা। তারপর ঘতে আসো, বাংলাদেশের গ্রামীণ ও শহর অর্থনীতি উক্ত খাতের গুরুত্ব বিশ্লেষণ করো। এখন আমরা এটা আমাদের মতো করে এবং বইয়ের আলোকে ব্যাখ্যা করি। এখানে সরাসরি একজ্যাক্ট কোনো উত্তর হয় না, যে যার মতো করে অর্থাৎ বিভিন্নভাবে এটার উত্তর দেওয়া সম্ভব, তোমরা তোমার মতো করে দিতে পারো এবং এখানে যেভাবে দেওয়া আছে সেটা সহযোগিতা নিয়েও যদি তোমাকে জিজ্ঞাসা করো এভাবে তুমি দিতে পারো। এখানে আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গ্রামীণ ও শহর অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং উদ্দীপকে নাঈম গ্রাম থেকে নিজে নার্সারি করে স্বাবলম্বী হয়েছে, অন্যদিকে তার বন্ধু শহরে কাপড় বিক্রি করে স্বাবলম্বী হয়েছে। এখান থেকে বোঝা যায় গ্রামের ও শহরের আনুষ্ঠানিকতা কাজের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। গ্রামে অধিকাংশ মানুষ তার পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন কৃষিকাজ করে, এসব কাজের মজুরি তারা সাথে সাথে পায় বা নেয় না, কিন্তু সকলে দৈনন্দিন কাজের ফল তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র জাতীয়তাভাবে লাভ করে। অর্থাৎ এখানে গ্রামীণ ও শহরের যে আনুষ্ঠানিক খাতের গুরুত্বটা সেটা তুমি তোমার মতো করে এখানে ব্যাখ্যা করে দিতে পারো। তারপরে এইটার প্রশ্নটা তোমরা বাকিগুলোর মতো এখানে আমরা একটা আলোচনা করবো, আর একটা তোমাদের জন্য কাজ থাকবে। প্রথম 2টা প্রশ্নের উত্তরটা এখান থেকে মুখস্থ করবো, আর বাকি 2টা তুমি দেখবা যে কনসেপ্টটা তুমি ক্লিয়ার করে ধরতে পারতেছো কিনা। আশা করি যদি বইটা তোমার পড়া হয়ে থাকে খুব সহজেই তুমি এগুলোর উত্তর দিয়ে দিতে পারবা। তারপরে আসি বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের উপরে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন? একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে দেশের সুনাগরিক। 2, সুনাগরিকের গুণাবলী কয়টি? সুনাগরিকের গুণাবলী হচ্ছে 3টি। বুদ্ধিমত্তা অর্জনে সবচেয়ে বড় উপায় কি? এটা হচ্ছে শিক্ষা গ্রহণ। তারেক বুদ্ধিমত্তা অর্জনের জন্য কোনটির প্রতি বেশি গুরুত্ব দিবে? বুদ্ধিমত্তা অর্জনের জন্য জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নাগরিক উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব কার? এটা হচ্ছে সরকারের দায়িত্ব। কোনটি ছাড়া সুনাগরিক হওয়া অসম্ভব? এটা হচ্ছে আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া অসম্ভব। কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি? এটা হচ্ছে বিবেক। একজন নাগরিক তার অধিকার ও কোন গুণাবলীকে কাজে লাগিয়ে দায়িত্ব কর্তব্যের জ্ঞান সম্পর্কে সচেতন? এটা হচ্ছে বিবেককে কাজে লাগিয়ে। তারপরে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলা হয়? এটাকে বলা হয় নির্লিপ্ততা। এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, এই জন্য এগুলা মাস্ট তোমাকে মুখস্থ করে রাখতে হবে। দেশের স্বার্থের চাইতে নিজের স্বার্থকে বড় করে দেখাকে কি বলে? এটা হচ্ছে ব্যক্তি স্বার্থপরতা। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন মুখস্থ করার মতো আসতেছে, তোমরা এই জিনিসগুলো মুখস্থ মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি প্রথমে যে অধ্যায়টা আছে, যারা ভালো করে পড়ছো অলরেডি তাদের জন্য শুভকামনা, কিন্তু যারা এখনো পড়া বাকি আছে অধ্যায়গুলো ভালো করে পড়ে নাই, তুমি প্রথমে একবার জাস্ট এটা রিডিং পড়ে এবং এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে হয় যেটা এমসিকিউ পরীক্ষায় আসার মতো, এবং এখানে আমরা আলোচনা করার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ যে এই ধরনের প্রশ্ন এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসে। এই এমসিকিউগুলো যখন তুমি বইটাতে দেখবা তখন এটা নিচে তুমি একটু হাইলাইট করে রাখো বা দাগিয়ে রাখো, এবং এরপরে আরেকবার যখন পড়বা তো তোমাকে 2বার অন্তত পড়তে হবে। এরপরে একটু তুমি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি দাগিয়ে রাখছো পরীক্ষাতে আসার মতো সেগুলো একটু তুমি মুখস্থ করে রাখতে পারো। এক্ষেত্রে পরীক্ষার আগেও তুমি যখন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু দেখে যেতে পারবা অন্তত, তাহলেও তোমার এখান থেকে সরাসরি অনেকগুলো প্রশ্ন কমন পাবা। ক্ষমতার অপব্যবহার করে মজিদ সাহেব তার অযোগ্য ভাগিনাকে চাকরিতে নিয়োগ দেন। তার এই কাজে সুনাগরিকের কোন প্রতিবন্ধকতা প্রকাশ হয়? এটা হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। কোনটি ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না? এটা হচ্ছে গণতন্ত্র ছাড়া। কারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না? নিরক্ষর লোকেরা। আফজাল সাহেব কর্মক্ষেত্রে নিজের মতামতকে সমুন্নত রাখার চেষ্টা করে, এটা হচ্ছে তার দাম্ভিকতার প্রকাশ। তারপরে আসো, দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করার কারণ কি হইতে পারে? এটা হচ্ছে এটা দলীয় মনোভাব থাকলে এই ধরনের অশান্তি বিরাজ করতে পারে। সুনাগরিকতা অর্জনের জন্য দেশের
সকল নাগরিকের কোনটির অধিকারী হতে হবে? উদার মনোভাবের অধিকারী হতে হবে। এবং কি প্রতিষ্ঠার জন্য? দেশের জনগোষ্ঠীকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠান। কারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানে উপযোগী ও দক্ষ হয়? এটা হচ্ছে সুনাগরিকরা। সুনাগরিক যারা তারা। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা কি? এটা হচ্ছে দারিদ্রতা। কারা দেশের মূল্যবান সম্পদ? এটা হচ্ছে সুনাগরিক। এবং রাষ্ট্র হতে কি ভোগ করে? অধিকার। রফিক সাহেব বাংলাদেশে জন্মগ্রহণ করে, সে কোন সূত্রে বাংলাদেশের নাগরিক? জন্মসূত্রে। জীবন ধারণের অধিকার নাগরিককে কোন ধরনের অধিকার? এটা হচ্ছে মৌলিক অধিকার। এবং নাগরিকের অধিকারসমূহ কাদের জন্য প্রযোজ্য? এটা শুধুমাত্র হচ্ছে সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। কোনটি ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব না? এটা হচ্ছে অধিকার ছাড়া। অধিকার ভোগের চেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয় কোনটিকে? কর্তব্য পালনকে। একজন সুনাগরিকের রাষ্ট্রের প্রতি পালনকৃত প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। এটা হচ্ছে একজন সুনাগরিকের প্রধান দায়িত্ব। এখন আমরা এই অধ্যায়ের উপরে একটা সৃজনশীল দেখি। সেটা হচ্ছে দৌলত রামদি ইউনিয়নের প্রায় 80% লোক শিক্ষিত। উক্ত ইউনিয়নের নির্বাচনের নাগরিকগণ। এখন চলো আমরা আগে চাইলে উদ্দীপকটা একটু পরে নিতে পারি, যদি প্রথম দুইটা প্রশ্নের উত্তরে উদ্দীপক লাগে না, তারপরে আগে পরে তারপরে আমরা লাস্ট দুইটা প্রশ্নের উদ্দীপকটা কাজে লাগাইতে পারি। তো একটু পরে নিই। উক্ত ইউনিয়নের নির্বাচনের নাগরিকগণ খ ব্যক্তির মধ্যে ক ব্যক্তিকে সৎ ও যোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক ব্যক্তি তার এলাকার একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার ভাইয়ের ছেলে প্রার্থী হলেও প্রার্থীকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। তো প্রথম প্রশ্ন, কোন ধরনের নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ? এটা আমরা যা পরে আসছি এমসিকিউতে। সুনাগরিক। নাগরিকদের সুনাগরিক হতে হবে কেন? এটার ব্যাখ্যা যদি বলি, নাগরিকদের সুনাগরিক হওয়া বাঞ্ছনীয়, কারণ যদি সুনাগরিক না হয় তবে দেশের জন্য সম্পদ, আর না হলে সে উন্নতির পথে বাধাগ্রস্ত বা উন্নতির পথকে বাধাগ্রস্ত করবে। এবং দেশের প্রগতি ও ব্যর্থতা উভয় নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা ও দায়িত্ব কর্তব্য পালনের উপর। সুতরাং এই জন্য নাগরিকদেরকে সুনাগরিক হতে হবে। এখন দেখো 3 নাম্বার যে প্রশ্ন, দৌলত রামদি ইউনিয়নের নাগরিকের মধ্যে কোনটির প্রতিফলন ঘটেছে? এখানে আমরা বলতে পারি এই দৌলত ইউনিয়নের নাগরিকদের মধ্যে নাগরিকের দায়িত্ব কর্তব্য পালনের প্রতিফলন ঘটেছে। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে, কিন্তু বিনিময়ে নাগরিককেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এর মধ্যে প্রধান দায়িত্ব হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ এবং আইন মেনে চলা। এগুলো হচ্ছে একটা নাগরিকের কি দায়িত্ব কর্তব্য, যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ প্রদান, তারপরে আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনা করা, সন্তানকে শিক্ষা দান করা, রাষ্ট্রকে সেবা করা। উদ্দীপকের দৌলত রামদি ইউনিয়নের নাগরিকগণ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করেন, যা নাগরিকের দায়িত্ব কর্তব্য পালনকে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি দৌলত রামদি ইউনিয়নের নাগরিকদের মধ্যে নাগরিকদের দায়িত্ব কর্তব্য পালনের প্রতিফলন। এই কথাটা শুরুতেই তোমাকে লিখে ফেলতে হবে এবং এই কথাটা লেখার মাধ্যমে তুমি 1 মার্কস পাইলা। বাকি যে ব্যাখ্যাটা আছে এটা তুমি তোমার মতো করে দিলে এখানে 2 পাবা, অর্থাৎ তোমার টোটাল মার্কস এখানে 3 পেয়ে যাবা। তারপর লাস্ট কোয়েশ্চনে বলা হচ্ছে তুমি কি মনে করো জনাব ক একজন সুনাগরিক? এখন দেখো সে যেহেতু তার বিবেককে কাজ লাগিয়ে সঠিক প্রার্থীকে নির্বাচিত করে, সুতরাং আমরা বলতে পারি সে একজন সুনাগরিক। কেন সুনাগরিক তার ব্যাখ্যায় আমরা এভাবে দিতে পারি যে কেননা ক এর মধ্যে সুনাগরিকের মৌলিক 3টি গুণ বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার বিদ্যমান। জনাব ক বুদ্ধিমান ও বিবেকবোধ সম্পন্ন নাগরিক। তিনি এ ধরনের গুণের মাধ্যমে ন্যায় অন্যায়, সৎ অসৎ, ভালো মন্দ অনুধাবন করতে পারেন। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর যেমন রাষ্ট্রপতি অধিকার ভোগ করেন, অন্যদিকে রাষ্ট্রপতির যে দায়িত্ব, যেমন তিনি যোগ্য প্রার্থীকে নির্বাচন করেন। সুতরাং বলতে পারি সে একজন সুনাগরিক। এই হচ্ছে এটার ব্যাখ্যা। এটা তুমি তোমার মতো করে একটু বড় করেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু মূল পয়েন্টটা ঠিক রাখলে তোমাকে এখানে ভালো মার্ক দেবে। আর এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই প্রথম 2টা প্রশ্ন এখান থেকে মুখস্থ করবে এবং বাকি 2টা উদ্দীপকের সাথে মিলিয়ে এগুলোর উত্তরগুলো তুমি তোমার সাথে মিলাবা, যে দেখবা যে উত্তরগুলো মিলতেছে কিনা তোমার চিন্তার সাথে। এবং এক্ষেত্রে অবশ্যই আগে এই 2টা প্রশ্নের উত্তর না দেখা তুমি তোমার মতো করে উত্তরটা মিলানোর চেষ্টা করো, অর্থাৎ উত্তরটা খুঁজে বের করতে পারছো কিনা, তারপরে এই উত্তরের সাথে মিলাও। যেহেতু এখানে উত্তর দেওয়া আছে এই সুন্দরভাবে এই উত্তরগুলো তারপরে মিলিয়ে তুমি তোমার মতো করে এটা দেখে নিতে পারো। এখন আসি 6ষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু। এটার উপরে কিছু এমসিকিউ দেখি। একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? এটা আমরা জানি 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একসঙ্গে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্রিন হাউস মূলত তাপমাত্রা বৃদ্ধিকারী যে গ্যাস, এটাকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। বায়ু দূষণে সর্বাধিক ভূমিকা রাখে কোনটি? কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা বেড়ে গিয়ে মেরু অঞ্চলের বরফ কেন গলতে শুরু করেছে? এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে। পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস।
মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ বেশি থাকে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তারপরে ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি উঁচু ঢেউ সৃষ্টি, এটাকে বলা হয় জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের আগে ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কবাণী কে প্রচার করেন? এটা হচ্ছে আবহাওয়া বিভাগের কাজ। বাংলাদেশের উত্তরাঞ্চলে কখন খরা দেখা দেয়? সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চলে বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে খরাটা দেখা দেয়। বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রকোপ বেশি? উত্তরাঞ্চলে খরার প্রকোপটা সবচেয়ে বেশি। আচমকা আঘাত হানা প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে টর্নেডো। বাংলাদেশে সাধারণত কখন টর্নেডো আঘাত হানে? ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসে এই টর্নেডোটা আঘাত হানে। কালবৈশাখী ঝড়ের কোন দিক থেকে আসে? কালবৈশাখী ঝড় হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আসে। খরা দেখা দেয় কেন? প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে খরা দেখা দেয়। বাংলাদেশের কোন অঞ্চলে শীতের তীব্রতা বেশি? এটা হচ্ছে উত্তরাঞ্চলে শীতের তীব্রতাটা বেশি। যেমন ধরো এখন আমাদের ঢাকায় বা অন্যান্য অঞ্চলে কিন্তু ওরকম শীত পড়ে, কিন্তু উত্তরাঞ্চলে গেলে ওখানে প্রচন্ড শীত, মানুষ লেপ কাঁথা নিয়ে ঘুমায়। বন্যা বলতে কি বোঝায়? বন্যা হচ্ছে নদীর ধারণ ক্ষমতার বাইরে যে পানি প্রবাহ, এটাকে বলা হয় বন্যা। নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়? আশেপাশের চেয়ে একটি অঞ্চলে বাতাসের চাপ হঠাৎ কমে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তারপর এই পাশে দেখি 21 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রাণহানি কিভাবে এড়ানো যায়? সতর্কবাণী মেনে আগে থেকে সাবধান হয়ে আমরা এটার প্রাণহানিটা কমাতে পারি। নদীর জলধারার ক্ষমতা কমে যায় কেন? নদীর তলদেশে পলি জমে ভরাট হয়ে গেলে নদীর জলধারণ ক্ষমতা কমে যায়। বাংলাদেশে অধিক নদী ভাঙনের যথার্থ কারণ কোনটি? এটা হচ্ছে নদীগুলোর গতিপথ আঁকাবাঁকা। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? এটা হচ্ছে দেশের ভৌগোলিক অবস্থান। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার সর্বোত্তম উপায় কোনটি? প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার সবচেয়ে খরচ হচ্ছে দুর্যোগের উপর গণসচেতনতা সৃষ্টি। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় কোনটি? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কৃষি পণ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শিল্পের উপাদান ব্যাহত হচ্ছে, এর ফলে কোনটিতে তার প্রভাব পড়ছে? এটা হচ্ছে দেশের অর্থনীতিতে। এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের অনুচ্ছেদে উল্লিখিত বায়োটিক গ্রীষ্মকালীন গতিপথ কোনটি? এখানে উদ্দীপকটা পরে উত্তর দিতে হবে। এটা হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে। উক্ত বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র 3 নাম্বারটা সঠিক উত্তর, ঋতু পরিবর্তনের সঙ্গে দিক পরিবর্তন। তারপরে আরেকটা এরকম অনুচ্ছেদ আছে, এটা পরে উত্তর দিতে হবে যে শিক্ষক যেসব প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এটার কারণ কোনটি? এটার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এবং শিক্ষক রবিউল হক প্রথমে যে প্রাকৃতিক দুর্যোগের নাম উল্লেখ করেছেন এর সৃষ্টির পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। এখন এই অধ্যায়ের উপরে যদি আমরা একটা সৃজনশীল দেখি, লতিকা ও রায়হান দুই বন্ধু। লতিকাদের বাড়ি শ্রীমঙ্গলে। এবার শীতের ছুটিতে রায়হান তাদের বাড়িতে বেড়াতে যেতে চাইলো, কিন্তু লতিকা রাজি হলো না। সে বলল, এখন আমাদের এখানে প্রচন্ড শীত, গিয়ে ভালো লাগবে না। আমার এক অদ্ভুত জায়গায় বসবাস করি, শীতে প্রচন্ড শীত, সারা বছরের বৃষ্টি হয়। রায়হান লতিকার কথা শুনে বলল, আক্ষেপ করার কিছুই নেই, সব এলাকাতেই প্রকৃতিজনিত কিছু সুবিধা অসুবিধা রয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে। এলাকাভিত্তিক পার্থক্য থাকলেও বাংলাদেশে কিন্তু শীত বা গরম কোনোটি বেশি নয়। এখন প্রথম প্রশ্ন, বাংলাদেশে কালবৈশাখী জ্বর কখন হয়? গ্রীষ্মের শুরুতে সাধারণত বাংলাদেশে কালবৈশাখী জ্বর হয়। এটা এক কথায় প্রশ্ন উত্তর দিয়ে দিবা। খ নাম্বার, বাংলাদেশের শীত বা গরম বেশি না হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশ সাধারণত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। এখানে তেমন শীত বা তেমন গরম অনুভূত হয় না। সমুদ্রের নিকটবর্তী হয় এবং মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের শীত গ্রীষ্ম কোনোটাই খুব বেশি তীব্র নয়। 3 নম্বর প্রশ্ন, লতিকা এবং রায়হানের কথায় বাংলাদেশের কোন বিষয়টি প্রকৃতি ফুটে উঠেছে? এখানে দেখো তারা দুজনের যে কথা বা আলোচনা, তুমি যদি উদ্দীপকটা পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে লতিকা এবং রায়হানের কথায় বাংলাদেশের জলবায়ুর যে প্রকৃতি বা তাদের যে বৈশিষ্ট্যতা সেটা এখানে ফুটে উঠেছে। এখন তুমি তোমার মতো করে ব্যাখ্যা করো বাংলাদেশের যে জলবায়ুর প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ব্যাখ্যা করতে পারো। যেখানে বর্ষাকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হলে শীতকাল শুষ্ক থাকে। এই যে বিভিন্ন ঋতু বৈচিত্র্যের যে ব্যাখ্যাগুলো সেগুলো তোমরা এখানে ব্যাখ্যার মাধ্যমে বা এগুলো বৈশিষ্ট্যগুলো বর্ণনার মাধ্যমে এটার উত্তরটা তুমি দিতে পারো। লাস্ট উত্তর, যে উদ্দীপকে রায়হানের আলোচিত বিষয়টি সমভাবাপন্ন বলা যায় কি? বিশেষ উদ্দীপকে রায়হানের আলোচিত বিষয়টিকে সমভাবাপন্ন বলা যায়, কারণ উদ্দীপকে রায়হানের কথাতে আমরা দেখতে পাই এলাকাভিত্তিক পার্থক্য থাকলে বাংলাদেশে কিন্তু শীত বা গরম কোনোটি বেশি নয়, এই জন্য এটাকে আমরা সমভাবাপন্ন বলতে পারি। এখন তুমি বলতে পারো যে বাংলাদেশ যেহেতু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এখানকার আবহাওয়া খুব বেশি কি হয় না, গরম হয় না, আবার খুব বেশি ঠান্ডা বা তীব্র শীতও এখানে পড়ে না। এই জন্য এই অঞ্চলটাকে আমরা বা এই পুরো সার্বিকভাবে এটাকে আমরা কি বলতে পারি? সমভাবাপন্ন বলতে পারি। এই হচ্ছে এটার মেইন ব্যাখ্যা। এখন এটাকে তুমি তোমার মতো করে একটু বিশ্লেষণ করে আরো একটু বড় করে প্রশ্নটার উত্তর দিতে পারো। তারপরে প্রশ্নটা এই প্রথম দুইটা তোমরা মুখস্থ করবে এবং বরাবরের মতো লাস্ট দুইটা তোমাদের নিজের উদ্দীপকটা পড়ার মাধ্যমে কনসেপ্টটা ধরবা, যেখানে আসলে কি উত্তরটা চাওয়া হয়েছে এবং সেটা দেখবা যে তোমার উত্তরের সাথে মিলতেছে কিনা, এবং এখানেও কিন্তু আমাদের উত্তরটা দেওয়া আছে, তারপর এটা পরে মিলাবা।
সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এখানে আমরা এমসিকিউগুলো আগে দেখি। আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে কোনটি ঘটে? এখানে হচ্ছে মৃত্যু হার কমে আসছে আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে। জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে কোনটি বেশি জরুরি? সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমন করাকে কি বলে? মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমন করাকে বলা হয় স্থানান্তর। স্থানান্তরের অপর নাম কি? স্থানান্তরের অপর নামকে বলা হয় অভিগমন। দেশের ভিতরে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করাকে বসবাস করলে তাকে কি বলে? তাকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরের মূল কারণ কোনটি? এটা হচ্ছে অর্থনৈতিক কারণ সবচেয়ে বেশি। বর্ধিত জনসংখ্যার চাপে মাথা পিছু জমির পরিমাণ কেমন পরিবর্তন হচ্ছে? এটা হচ্ছে ক্রমশ কমছে। শহরে অতিরিক্ত মানুষের ফলে কোনটি ঘটছে? এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। এবং কর্মকর্তা ও কর্মচারী কাজের দক্ষতা বাড়ে কীভাবে? এটা হচ্ছে শহর থেকে শহরে স্থানান্তরের মাধ্যমে। একটি স্বাধীন দেশ হতে অন্য একটি স্বাধীন দেশে চাকরি বা বসবাসের জন্য স্থানান্তরকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। অর্থাৎ যখন তুমি নিজের দেশের মধ্যে এক শহর থেকে অন্য দেশে স্থানান্তর করবে, এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। আর যখন একটি স্বাধীন দেশ বা যে কোনো দেশ, এক দেশ থেকে বাংলাদেশ থেকে তুমি ভারতে গেলা বা অন্য যে কোনো দেশে গেলা, এটাকে বলবো আমরা আন্তর্জাতিক স্থানান্তর। এটা তোমার সিকিউ আসতে পারে অনেক সময়, তোমাকে একটা ব্যাখ্যা দিল যে একজন ব্যক্তি সে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় গেল, তাহলে এই স্থানান্তরটা কী ধরনের স্থানান্তর, তখন তোমাকে এটা বলতে হবে এটা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। আর যদি আমাদের দেশের ভিতরের কোনো শহরে, যেমন একজন মানুষ ঢাকা থেকে রাজশাহী গেল অথবা রাজশাহী থেকে চট্টগ্রাম গেল, এই ক্ষেত্রে এটা কী ধরনের স্থানান্তর? এটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। তো এই দুইটা জিনিস খেয়াল রাখবা, অভ্যন্তরীণ স্থানান্তর এবং আন্তর্জাতিক স্থানান্তর। তারপর আসি, বাংলাদেশের মেয়েরা অল্প বয়সে গর্ভধারণ করার কারণ কি? এটা অন্যতম হচ্ছে আমাদের যে বাল্যবিবাহ, এইটার প্রেক্ষিতে কিন্তু অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় এবং এর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে মাতৃমৃত্যুর হার যে বেড়ে যাওয়া, এটার একটা অন্যতম কারণ ছিল কিন্তু এই বাল্যবিবাহ। প্রসূতি মায়েরা প্রয়োজনীয় পুষ্টি পায় না কেন? এটার কারণ হচ্ছে অজ্ঞতা। বাংলাদেশের শিশুদের একটি বিরাট অংশ মৃত্যুবরণ করে শুধুমাত্র দারিদ্রতার জন্য, এবং মায়েদের প্রসবোত্তর অসচেতনতার কারণে কোনটি ঘটে? এটা বলে কি হয়, অনেক শিশুর মৃত্যু, অর্থাৎ তার জন্মের পূর্বে শিশুটি মারা যায় বা জন্মের সময় শিশুটি মারা যায় শুধুমাত্র এই প্রসবোত্তর যে সচেতনতা এটা না থাকার কারণে। বাংলাদেশের শিশু মৃত্যুর অন্যতম কারণ যদি বলি, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসচেতনতা। এটা হচ্ছে বাংলাদেশের শিশুর মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ। কাঠ ও কাঠজাত দ্রব্যের বিভিন্ন ব্যবহারের ফলে কোনটি ধ্বংস হচ্ছে? এটা ব্যবহারের ফলে মূলত হচ্ছে বন ধ্বংস হচ্ছে। অধিকাংশ জনসংখ্যার ফলে ক্রমশ হ্রাস পাচ্ছে হচ্ছে কৃষি জমি। প্রাকৃতিক গ্যাসের কত ভাগ ইউরিয়া সার উৎপাদন ব্যবহৃত হয়? 60 ভাগ। পানি দূষিত হওয়ার অন্যতম কারণ কি? এটা হচ্ছে কলকারখানার বর্জ্য। বাংলাদেশে কত বছর পর আদমশুমারি? এটা হচ্ছে 10 বছর। জনসংখ্যা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ কোনটি? এটা হচ্ছে জনগণকে জনসম্পদে রূপান্তর করা। এবং এখানে যদি অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে আসে, এখানে তোমাকে এই টেক্সটটা আগে পড়বা যে রফিক কুমিল্লার বাসিন্দা ছিল, কিন্তু বর্তমানে তারা সবাই ঢাকায় স্থায়ী বসবাস করছে। রফিকদের ঢাকায় স্থায়ী বসতি স্থাপনে জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি কোনোটি না ঘটলেও জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে একটি সমস্যা, এর ফলে পরিবেশ দূষণ, বেকারত্ব সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এখন 23 নম্বর কোয়েশ্চেন, যেটা যে রফিকের কুমিল্লা থেকে স্থায়ীভাবে ঢাকায় বসতি স্থাপনে কি ঘটেছে? এটা হচ্ছে আন্তঃস্থানান্তর ঘটেছে। যে আমি বলছিলাম যে এখানে এমসিকিউ বা সিকিউ আসতে পারে, এখানে তো একটা এমসিকিউ চলে আসছে। এটা হচ্ছে আন্তঃস্থানান্তর বা অভ্যন্তরীণ স্থানান্তর। উক্ত ঘটনার ফলে ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঢাকার কর্মসংস্থানের চাপ বেড়েছে, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি। এখানে বাংলাদেশের জনসংখ্যা আসলে বৃদ্ধি পায় না, যেহেতু দেশের ভিতরে এসে আছে, সুতরাং বাংলাদেশের জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি কোনোটাই ঘটে নাই। শুধুমাত্র ঢাকার যে একটা শহর, সেখানে জনসংখ্যা বৃদ্ধিটা বাড়ছে, অর্থাৎ একটা শহর থেকে অন্য শহরে যাওয়ার ফলে সেই শহরের জনসংখ্যাটা বাড়ছে এবং এই কর্মসংস্থানের চাপটা ঢাকা শহরের উপর কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখানেও সেম একটা অনুচ্ছেদের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে। এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রথম প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে উল্লিখিত বিষয়গুলো কিসের সাথে সম্পৃক্ত? হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত, এবং উক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে আবশ্যক হচ্ছে আমাদের নারীদের উৎপাদনমুখী কর্মে নিযুক্ত করা এবং ছোট পরিবারের সুবিধাসমূহ প্রচার করার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। তারপরে আসো এই সৃজনশীলতাতে দেখো, এখানে প্রথম যে দুইটা প্রশ্ন, এখানে বলছে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? এখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 71 বছর, 71। এবং দেশান্তর বলতে কি বোঝায়? দেশান্তর বা যেটা বলতে, এটা হচ্ছে আমাদের কোন দেশের অধিবাসীদের যে স্থানান্তর, তাকে বলা হয় দেশান্তর। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের যে গমন, এটাকে আমরা দেশান্তর বলতে পারি। এখানে বহিরাগমন ও বহির্গমন এই দুইটা ধারণা রয়েছে। যেমন দেশের বাহিরে এক দেশ থেকে লোকের আগমনকে বলা হয় বহিরাগমন, আবার দেশ থেকে দেশের বাহিরে লোকের স্থানান্তরকে বলা হয় বহির্গমন। এবং বহিরাগমনের ফলে লোক সংখ্যা বেড়ে যায় এবং বহির্গমনের ফলে লোক সংখ্যা কমে যায়। তাহলে বহিরাগমন মানে বাইরের দেশ থেকে যে আগমন, এটাকে বলা হয় বহিরাগমন, আর বহির্গমন মানে হচ্ছে দেশের ভিতর থেকে অন্য দেশে যাওয়া। এবং এই বহিরাগমনের ফলে দেশের জনসংখ্যা বাড়ে এবং বহির্গমনের ফলে জনসংখ্যা কি হয়? কমে।
এই হচ্ছে আমাদের দেশান্তরের ব্যাখ্যা। এখানে তুমি তোমার মতো করে এই বহিরাগমন বা বহির্গমন এই দুইটা ধারণা এখানে ব্যাখ্যা করলে মোটামুটি এর উত্তরটা হয়ে যায়। তারপরে যদি আসি 3 নম্বর প্রশ্নটা, এটা দেওয়ার জন্য আমাকে উদ্দীপকটা পড়তে হবে। তো প্রশ্নটা আগে পড়ি। উদ্দীপকে রফিক সাহেব কোন বিষয়টি উপলব্ধি করেছেন? এখানে দেখো রফিক সাহেবের বলতেছে যে রফিক সাহেব ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা। তিনি লব্ধ করেন ঢাকা শহরে যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে এবং সেই সাথে বেড়েছে যানজট। এছাড়া বিভিন্ন যানবাহন, হাসপাতাল, ব্যাংক, বাজার প্রতিটি জায়গায় মানুষের ভিড় অনেক বেশি বেড়েছে এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ছেলে মেয়েদের অংশ নিতে হচ্ছে ভর্তি যুদ্ধে। এই যে উদ্দীপকে রফিক সাহেব কোন বিষয়টি উপলব্ধি করেছেন ব্যাখ্যা করো। আমরা যদি দেখি উদ্দীপক রফিক সাহেব যে বিষয়টি উপলব্ধি করেছেন সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা যে বাড়ছে দিন দিন সেই বিষয়টা তিনি উদ্দীপকের মাধ্যমে উদ্দীপকে যে তিনি এটা উপলব্ধি করছে সেটা এখানে বলা হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে তিনি যে এই বিষয়টা উপলব্ধি করছে জনসংখ্যা বৃদ্ধি, এখন এটা আমি ব্যাখ্যা করব। প্রথম কথাটা আমি বলে দিব যে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টা তিনি উপলব্ধি করেছেন। এখন আমার কথা হচ্ছে ব্যাখ্যা করা যে কীভাবে বা কী ধরনের মাধ্যমে সেই বিষয়টা বুঝতে পেরেছে বা তার যে জনসংখ্যা বৃদ্ধির যে উপলব্ধির এটা কীভাবে হয়েছে। এখন আমি যদি আসি এটা বলতে পারি রফিক সাহেব ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে তিনি লব্ধ করেন ঢাকা শহরে, অর্থাৎ উদ্দীপকের কিছুটা অংশ এখানে তুলে দিয়েছে। যদিও এটা না তুলেও তুমি তোমার মতো করে চাইলে এখানে ব্যাখ্যাটা দিতে পারো। তারপর বললাম যে এখানে মূলত নির্দিষ্ট আয়ের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবারের আয় অপরিবর্তিত থেকে লোক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেলেও পরিবারের অসচ্ছলতা দেখা দেয়। নির্দিষ্ট আয়ের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের মাথাপিছু আয় কমে যায়। সীমিত আয়ের পরিবারের জনসংখ্যা অধিক বৃদ্ধি পেলে পরিবারের জীবনযাত্রার মান হ্রাস পায়। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের রফিক সাহেবের উপলব্ধিগত বিষয়টির সাথে পাঠ্য বইয়ের জনসংখ্যা বৃদ্ধির সামঞ্জস্য রয়েছে। তারপরে 4 নম্বর কোয়েশ্চন যদি দেখো যে উদ্দীপকের বিষয়টি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, বিশ্লেষণ করে। হ্যাঁ, অবশ্যই যে জনসংখ্যা যে সমস্যাটা এটা আমাদের দেশের বা যে কোনো দেশেরই প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং সেই সমস্যাগুলো কী কী এখানে যদি আমরা ব্যাখ্যা করি, যেমন এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য কী রয়েছে বিভিন্ন উপায় রয়েছে, এটা আমরা যেখানে বলা হচ্ছে উক্ত বিষয়টি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে বিশ্লেষণ করো। এখানে এটির জনসংখ্যার যে বিভিন্ন সমস্যা সেই সমস্যার বিষয়গুলো তোমরা এখানে তুলে ধরতে পারো। তারপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর প্রায় কজন লোক বৃদ্ধি পাচ্ছে, নারী শিক্ষার প্রসার কিভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করে। এই দুইটা প্রশ্ন এখান থেকে তোমরা মুখস্থ করবা এবং এই বাকি দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা এই উত্তর যদিও ওখানে দেওয়া আছে, তোমরা বরাবরের মতোই বাকিগুলো আগে উদ্দীপকের সাথে মিলিয়ে তারপরে এটা প্র্যাকটিস করো। অষ্টম অধ্যায়, এটার এমসিকিউ যদি আমরা দেখি, বরপক্ষ কনেপক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করে কেন? এটা হচ্ছে দারিদ্র্যের কারণে। আমাদের দেশে ধনী পিতামাতারা বিয়ের সময় মেয়েদেরকে যৌতুক দেয় কোন ধারণা থেকে? এটা হচ্ছে স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে এই ধরনের একটা ধারণা থেকে তারা কি করে, তার নিজের মেয়েকে যখন বিবাহ দেয় তখন তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণে টাকার অংশ হইতে পারে বা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে। সে মনে করে যে এগুলো দিলে হয়তো তার মেয়ে শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে বসবাস করতে পারবে। সংসারে পরনির্ভরশীল জীবনযাপন করে কে? এটা হচ্ছে স্ত্রী। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে পরনির্ভরশীল হয়ে জীবনযাপন করে থাকে। তারপরে কোন ধরনের নারীরা অধিকাংশ ক্ষেত্রে স্বামীর নিগ্রহ নির্যাতন ভোগ করে? এটা হচ্ছে পরনির্ভরশীল যে স্বামীরা রয়েছে। আবার যারা মনে করুন নিজে স্বাবলম্বী বা নিজে চাকরি করে বা কোনো একটা প্রতিষ্ঠানে যুক্ত, সে কিন্তু এই ধরনের নির্যাতন বা অত্যাচারের শিকারটা কম হয়। তারপরে আসি নাফিসার বিয়েতে বরপক্ষ 8 লক্ষ টাকা দাবি করলো, এই দাবিটি নিচের কোনটির আওতাভুক্ত? এটা হচ্ছে যৌতুকের আওতাভুক্ত। বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? এটা হচ্ছে যৌতুক অন্যতম বা এটা প্রধান কারণ বলতে পারি। বাংলাদেশে অধিকাংশ নারী কোন কর্মে নিযুক্ত থাকে? এটা হচ্ছে গৃহকর্মে বাংলাদেশে অধিকাংশ নারী নিযুক্ত থাকে। তারপর আসো বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়। এটা সরাসরি তোমাকে মুখস্থ করে মনে রাখতে হবে যে বাংলাদেশে যৌতুক নিরোধ আইন 1980 সালে প্রণয়ন হয় বা এটার চালু হয় 1980 সালে। তারপর যদি আসি 1983 সালে কোন আইন চালু হয়? 1983 সালে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয়। কোনটি দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকতে হবে? যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে কেন? যৌতুক প্রথা বন্ধ করার জন্য যৌতুক নিরোধ আইন চালু করা হয়েছে। যৌতুক নিরোধ আইন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে কেন? যৌতুকের কুফল থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এটা সম্পর্কে সচেতন হতে হবে। যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কেন? যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেতে। সংগঠিত সামাজিক প্রতিরোধ বলতে কি বোঝানো হয়? সংগঠিত সামাজিক প্রতিরোধ বলতে বোঝানো হয় সামাজিক আন্দোলন। যৌতুকের থাবা থেকে রক্ষা পাবে আমাদের সমাজ। এখানে যৌতুকের থাবা বলতে বোঝানো হচ্ছে যৌতুকের কুফল।
মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে কেন? যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেতে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার অন্যতম একটা কারণ হতে হবে, কারণ হচ্ছে যৌতুকের অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য। অর্থাৎ একটা মেয়ে যখন সচেতন হয়ে শিক্ষিত হয়, সে তার বিবাহের ক্ষেত্রে সে নিজে যৌতুক দেয় না, বা অন্য আরেকটা মেয়েকেও সে হয়তো যৌতুক থেকে রক্ষা করতে পারে, এবং তার উপরে কিন্তু তার নিজের স্বামীরও নির্ভরশীলতা থাকে, বা সে নিজে যেহেতু স্বাধীন, কারণ নির্ভরশীলতা না থাকলে সে নিজের মতো চলতে পারে। এই ক্ষেত্রে তার উপরে যৌতুক বা যে নারী নির্যাতনের ঘটনা এগুলো হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেতে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়? 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়। বাংলাদেশের সমাজ জীবনে যৌতুক প্রথা বিস্তৃতির প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা বা দারিদ্র। যৌতুকের কুফল হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়? এটা হচ্ছে নারী নির্যাতনকে যৌতুকের কুফল হিসেবে আমরা চিহ্নিত করি। অর্থাৎ এটা মেয়ে যখন যৌতুক দিতে পারে না, তার পরিবার থেকে অর্থ সাপ্লাই দিতে পারে না, তখন কিন্তু তার উপরে নির্যাতন বা অত্যাচার নেমে আসে। তারপর দেখো বর্তমানে বিয়ের ক্ষেত্রে কিসের আদান প্রদান বেশি হচ্ছে? বিয়ের ক্ষেত্রে যৌতুকের আদান প্রদানটা অনেক বেশি বেড়ে গিয়েছে। বাংলাদেশে যৌতুক থেকে মুক্তি পেতে আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে। যৌতুকের কুফল থেকে রক্ষা পেতে কি গ্রহণ করা যায়? যৌতুকের কুফল থেকে রক্ষা পেতে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে মেয়েদেরকে উচ্চশিক্ষা দিতে পারি, এবং বাল্যবিবাহ বা কিশোর ছেলে মেয়েদের মধ্যে বিয়ের ঘটনা ঘটলে তাকে কি বলা হয়? বাল্যবিবাহ বলা হয়। বাংলাদেশে কত সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়? 1929 সালে বাল্যবিবাহ নিরোধ আইন অনুসরণ করে। বাংলাদেশে কত সালে বাল্যবিবাহ নিরোধ আইন অনুমোদন করে? এটা হচ্ছে 2014 সালে। ছেলের বয়স 21 এবং মেয়ের বয়স 18 এর কম হলে তাদেরকে কি বলা হয়? তাদেরকে শিশু বলা হয়। বাল্যবিবাহ রোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি আত্মনির্ভরশীল জাতি। বাল্যবিবাহ রোধে কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে? মেয়েদের। পপি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এর ফলে নিজের কোনটি রোধ হবে? বাল্যবিবাহ রোধ হবে। এবং এটার আলোকে আমরা একটা সৃজনশীল যদি দেখি এই অধ্যায়ের আলোকে, প্রথমে উদ্দীপকটা একটু পড়ি, তারপরে উত্তরগুলো দিই। দরিদ্র দিনমজুর ফরিদের সাথে পপির বিয়ে হয়েছিল মাস 4 আগে। দরিদ্র পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ের শর্ত অনুযায়ী 20,000 টাকা দিয়েছিল জামাইকে, কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেনি জামাই ফরিদ। সে আরও টাকা আনার জন্য পপির উপর নির্যাতন করে শেষ পর্যন্ত পপির মেয়েকে নিজের বাড়ি থেকে নিয়ে আসেন। পপির বাবা তার মেয়েকে নিয়ে আসেন এবং সে একটি সেলাই মেশিন কিনে দেয়। এখন দেখো, প্রথম প্রশ্নে যৌতুক প্রদান মূল কারণ মনে করা হয় কাকে? দারিদ্রকে হচ্ছে যৌতুক প্রথার মূল কারণ বলে মনে করা হয়। 2 নম্বর প্রশ্ন, যৌতুক প্রথার কুফল থেকে কিভাবে মুক্ত হওয়া সম্ভব? যৌতুক প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। যৌতুক প্রতিরোধ করার জন্য প্রথমে সচেতনতা হতে হবে পরিবারকে। যৌতুক দেওয়া ও নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, এবং আমাদের যে ছেলে মেয়ে রয়েছে অর্থাৎ ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও শিক্ষিত করে তুলতে হবে, এবং আমাদের প্রতিবেশী কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হয় তাকে আমাদের বাধা দিতে হবে বা তাদেরকে এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে, এবং প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়ার মাধ্যমে এই ব্যাপারটাকে আমরা বা এই ব্যাপারটা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। গ নাম্বার, উদ্দীপকে ফরিদ কেন যৌতুক নিয়েছিল ব্যাখ্যা করো। উদ্দীপকে ফরিদ মূলত তার দারিদ্রতার যে অবস্থা, সেই দারিদ্রতার অবস্থাগুলোতে হয়তো সে যৌতুকটা নিয়েছিল। এখন আমরা ব্যাখ্যা করতে পারি যে যৌতুক অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে দারিদ্রতা। এখানে আমরা উদ্দীপকে ফরিদ সাহেবকে যখন দেখি যে তিনি দরিদ্র পরিবারের একটা সন্তান, সে হয়তো ভাবে যে এটার মাধ্যমে তার নিজের দারিদ্রিক অবস্থা বা তার টাকার, যেহেতু মেয়েকে বিয়ে করছে, তার টাকা আনার মাধ্যমে তার দারিদ্রিক অবস্থাটা গুছাতে, কিন্তু এটা আসলে কখনো হয় না। কিন্তু পরবর্তী যখন দেখা যায় কিছু টাকা আনার পর তার লোভ বেড়ে যায়, তখন সে আরও টাকা আনার জন্য চাপ দেয়, এবং শেষ পর্যন্ত কিন্তু সেই মেয়েকে তার স্বামীর ঘর থেকে চলে যেতে হয়। এবং এই দারিদ্র্যের কারণে কিন্তু আরও অনেক এরকম পরিবারে যারা হচ্ছে দারিদ্র্যের কারণে যৌতুক নেয় এবং শেষ পর্যন্ত তারা নারী নির্যাতনের মতো কিন্তু ঘটনা ঘটায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফরিদ যেহেতু দরিদ্রের কারণে নিয়েছিল, তারপরে ব্যাখ্যা অনুযায়ী আমরা তার কারণটা এখানে আমরা তুলে ধরতে পারি আমাদের নিজেদের মতো করে। তারপরে ঘতে আসো, উদ্দীপকের পপি সেলাই মেশিন ক্রয়ের পদক্ষেপটি পপির অসহায় অবস্থার অবসান ঘটাবে। হ্যাঁ, এটা সত্য কথা, এটার সাথে আমরা একমত হতে পারি যে উদ্দীপকের পপি যৌতুকের কারণে নির্যাতনের শিকার হলে কোন প্রতিকার না পেয়ে পপির বাবা মেয়েকে বাড়ি নিয়ে আসেন এবং একটি সেলাই মেশিন কিনে দেন, এবং এর মাধ্যমে তার কি হবে? মেয়ে স্বাবলম্বী হবে, এবং সে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নিজের যে অর্থাৎ নির্যাতন সেটা থেকে রেহাই পাবে, এবং নিজের পাশাপাশি নিজের পরিবারকে সে সাপোর্ট দিতে পারবে। এবং আমাদের দেশে অসহায় অনেক মেয়ে এই ধরনের কাজের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাই সেলাই মেশিন ক্রয়ের পদক্ষেপটি পপির অসহায় অবসান ঘটাবে, এটা আর একথাটা নিঃসন্দেহে সঠিক, এবং এর সাথে আমরা একমত। তো এখানে এটা তোমাদের উপর থাকলো, তোমরা এটার প্রথম 2টা প্রশ্ন এখান থেকে মুখস্থ করবে, এবং বাকি 2টা এই উদ্দীপকটা পড়ে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, এবং উত্তর নিচে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবে নিজের মতো করে উত্তরটা দেওয়া যায় কিনা, এবং এটা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা। প্রত্যেকটা অধ্যায়েই এরকমভাবে একটা সৃজনশীল আমরা ব্যাখ্যা করবো, এবং একটা তোমার জন্য থাকবে যেটা তোমরা নিজের মতো করে পড়ার চেষ্টা করবা এবং নিজের মতো করে উত্তর লিখবা।
কিন্তু উত্তর যদি অসুবিধা হয় এখানে দেওয়া আছে, তোমরা উত্তরটা অবশ্যই দেখবা। বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। মানুষের শারীরিক শক্তি কখন কমে যায়? মানুষের শারীরিক শক্তি সাধারণত প্রবীণ বয়সে কমে যায়। এখানে প্রবীণ শাহানা বেগম আগের মতো অনেক কথাই মনে রাখতে পারেন না। তিনি কোন সমস্যার শিকার? আসলে তিনি মনস্তাত্ত্বিক সমস্যার শিকার। যেহেতু তার প্রবীণ বয়স, এই বয়সে সে আসলে অনেক কিছু মনে রাখা যায় না, এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যার কারণে হইতে পারে। আমাদের সমাজের একান্নবর্তী পরিবার ভেঙে বর্তমানে কোন ধরনের পরিবার হচ্ছে? এখন বর্তমানে ছোট ছোট পরিবার হচ্ছে। প্রবীণদের অবহেলিত হওয়ার পেছনে কোন কারণটি রয়েছে? প্রবীণদের অবহেলিত হওয়ার পেছনে সাধারণত মূল্যবোধের যে বিপর্যয় রয়েছে, অর্থাৎ প্রবীণ বয়সে যে আমাদের বাবা মা বা দাদা দাদিকে যে আমাদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত বা তাদেরকে আমাদের আদর যত্নে লালন করা উচিত, সেই বিষয়টা আমরা অনেকেই আমাদের মূল্যবোধের মধ্যে ধারণ করি, আমরা এটাকে অবহেলার চোখে দেখি, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য এটাকে আমরা বলতে পারি অবহেলিত হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে মূল্যবোধের বিপর্যয়। প্রবীণ বয়সে হীনমন্যতায় ভোগা কোন ধরনের সমস্যা? এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক সমস্যা। এই বয়সে সকলেই সাধারণত এই সমস্যাটাই ভুগে থাকে। তারপরে আসি, নিঃসঙ্গতা প্রবীণদের মধ্যে কি বাড়িয়ে দেয়? নিঃসঙ্গতা প্রবীণদের মধ্যে হীনমন্যতাটা আরো বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রী উভয় কর্মজীবী হলে পরিবারের বৃদ্ধদের উপর কিরূপ প্রভাব পড়ে? এক্ষেত্রে পরিবারের কাজের চাপ বেড়ে যায়। কি হয়? পরিবারের কাজের চাপ বেড়ে যায়, অর্থাৎ কাজের চাপ পড়ে। প্রবীণ বয়সে কোন সুযোগটি থাকে না? আয় রোজগারের সুযোগটি আর থাকে না। পরিবারে প্রবীণদের গুরুত্ব কমে যাওয়ার মূল কারণ হচ্ছে উপার্জনের অক্ষমতা। প্রবীণ বয়সে অন্যের উপর নির্ভর করতে হয় কি কারণে? আয়ের অভাবে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলা হয়েছে কোথায়? বাংলাদেশের সংবিধানে কিন্তু এটার কথা বলা হয়েছে। আমাদের দেশে প্রবীণদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রকার কার্যক্রম রয়েছে। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রবীণদের কল্যাণ করা। দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনটি? এটা হচ্ছে অবসর ভাতা। ঝরাপাতা, রোটারি ক্লাব ও শিশু নিবাস কি? এগুলো হচ্ছে প্রবীণ কল্যাণ প্রতিষ্ঠান। এগুলো কি ধরনের প্রতিষ্ঠান? এগুলো হচ্ছে প্রবীণ কল্যাণ প্রতিষ্ঠান। তারপরে বেসরকারি প্রতিষ্ঠান প্রবীণদের শিক্ষার জন্য স্থাপন করেছে কোনটি? এটা স্থাপন করেছে হচ্ছে পাঠাগার। নারী অধিকার কি দ্বারা স্বীকৃত? নারী অধিকার কিন্তু রাষ্ট্র দ্বারা স্বীকৃত। কোনটি মানব অধিকারের অন্তর্ভুক্ত? নারী অধিকার মানবাধিকারের অন্তর্ভুক্ত। বাস্তবে আমাদের দেশে নারীরা কি অবস্থা রয়েছে? নারীর প্রতি আসলে আমাদের দেশে বৈষম্য করা হয়। কোথায় নাগরিক হিসেবে নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে? সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে সমাজে কোন সমস্যাটি দেখা দেয়? শিক্ষা থেকে মেয়েরা সাধারণত বঞ্চিত হয় তাদেরকে বিয়ে দেওয়ার মাধ্যমে। বেগম রোকেয়া পুরুষ ও নারীকে কিসের সঙ্গে তুলনা করেছেন? গাড়ির দুটি চাকার সঙ্গে, অর্থাৎ নারী ও পুরুষ হচ্ছে একই গাড়ির দুটি চাকা, এটার সাথে বেগম রোকেয়া তুলনা করেছেন। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। নারীদের জন্য কোন ছুটির সময় বাড়ানো হয়েছে? মাতৃত্বকালীন ছুটির সময় বাড়ানো হয়েছে। সমান অধিকার বলতে কি বোঝায়? পুরুষ ও পাশাপাশি নারীর যে সমান অধিকার সেটাকে বলা হয় পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার। ভোট প্রদানে বা নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেলে পুরুষ ও নারীর অধিকার সমান হবে না। নারী পুরুষ সমান অধিকার বলতে কোনটি বোঝায়? সর্বস্তরের অধিকার। শুধুমাত্র যে কোনো একটা অধিকারদেরকে দিলে হবে না, সর্বক্ষেত্রে সমান অধিকার দেওয়াটাকে আমরা বলতে পারি সমানাধিকার। বর্তমানে বাবার নাম লেখার পাশাপাশি মায়ের নাম লেখার নিয়মের প্রবর্তন কিসের ইঙ্গিত করে? নারীদের সমান অধিকারের বাস্তবায়নের দিকে ইঙ্গিত করে এই বিষয়টি। নিচের অনুচ্ছেদটি পড়ে 4041 নং প্রশ্নের উত্তর দাও। মনিরের বাবা প্রবীণ, মা গৃহিণী, সরকারি চাকরি পাওয়ার পর উন্নত জীবনের আশায় স্ত্রী পুরুষও বাড়িতে পারিয়েছে। তার ধারণা পিতামাতার সঙ্গে থাকলে তার শহরে সামাজিক মর্যাদা কমে যায়, এমনকি ভবিষ্যতে। এইখানে মনিরের কর্মকাণ্ডে সাধারণত মূল্যবোধের যে অভাব বা মূল্যবোধের যে অবক্ষয়, এই জিনিসটা এখানে ফুটে উঠেছে। কারণ সে মনে করতে যে তার সাথে থাকলে তার সামাজিক মর্যাদা কমে যায়। এই ধরনের চিন্তা ভাবনা সাধারণত মূল্যবোধের অবক্ষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না। অর্থনৈতিক সমস্যা ছাড়াও মনিরের পিতামাতাকে আরও যে সমস্যার মোকাবিলা করতে হয় সেটা হচ্ছে শারীরিক হইতে পারে, মনস্তাত্ত্বিক হইতে পারে, পারিবারিক, তিনটাই এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ তিনটাকে আমরা এখানে উত্তর হিসেবে নিতে পারি, তার মানে লাস্ট হচ্ছে সঠিক উত্তর। সোনিয়া লেখাপড়া শেষ করে একটি কোম্পানিতে চাকরি করে, কিন্তু পুরুষ সহকর্মী থেকে তার বেতন অনেক কম, তাছাড়া তাদের কাছ থেকে সে তেমন সহযোগিতাও পায় না। অনুচ্ছেদে কোন বিষয়টি ফুটে উঠেছে? এটা হচ্ছে নারীর প্রতি বৈষম্য ফুটে উঠেছে। সোনিয়ার প্রতি পুরুষ সহকর্মী অসুবিধা প্রকাশ পায় সংকীর্ণ মানসিকতা।
এখন আসো আমরা এই অধ্যায়ের উপরে একটা সৃজনশীল দেখি এবং তোমাদেরকেও একটা পরবর্তীতে হোমওয়ার্ক দিয়ে যায় যেটা তোমরা নিজেরা করবা। প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। আচ্ছা, জনাব তরিকুল হাকিম বিচারপতি, জনাব আইজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 63 বছর, জনাব মামুন সরকার পেশাজীবী। এখানে কোন বয়সের মানুষের শারীরিক শক্তি কমে যায়? এটা হচ্ছে প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে। প্রবীণ দিবস কি? প্রবীণ দিবস হচ্ছে জাতিসংঘ ঘোষিত প্রবীণদের অধিকার সচেতনতা দিবস। জাতিসংঘ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়াও জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা হচ্ছে প্রবীণ দিবস। তাহলে প্রবীণ দিবসের ব্যাখ্যাটা আর এবং প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে এটা তোমরা সকলেই জানো। এই প্রবীণ দিবসের ব্যাখ্যাটা তোমরা একটু এখান থেকে মুখস্থ করে নিতে পারো বা একটু পড়লেই অন্তত এটা মনে থাকবে, খুব বেশি কঠিন না। তারপরে আসি উদ্দীপকের কোন পেশাজীবীর অবসরপ্রাপ্ত, কোন 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 পেশাজীবী অবসরপ্রাপ্ত বর্ণনা করো। উদ্দীপকের পেশাজীবীদের মধ্যে কেবল জনাব মামুন সরকার অবসরপ্রাপ্ত, কারণ বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স হচ্ছে 59 বছর। বিচারপতিদের জন্য 67 বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোন পেশাজীবীদের জন্য বয়সসীমা সম্প্রতি 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বিবেচনায় বিচারপতি জনাব তরিকুল হাকিম, যার বয়স 64 অর্থাৎ 64 বছর, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আইজুল ইসলাম, যার বয়স 63 বছর, তারা অবসরপ্রাপ্ত নন। কিন্তু সরকারি কর্মকর্তা জনাব মামুন সরকার 61 বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি অবসরপ্রাপ্ত, কারণ এই বিচারপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সসীমার অবসরপ্রাপ্ত বয়সসীমাটা কিছুটা বেশি, কিন্তু সরকারি যারা কর্মকর্তা তাদের বয়সটা 59 বছর। এই জন্য এই হিসেবে কর্মকর্তা মামুন সাহেব হচ্ছে কি, তিনি অবসরপ্রাপ্ত। তারপর আমাদের দেশের ছকে সকল ব্যক্তি প্রবীণ হিসেবে গণ্য ব্যাখ্যা করা হয়। আমাদের দেশে সাধারণত 60 ঊর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়, কারণ এই বছরে বা এই বয়সের পর মানুষ দৈনন্দিন জীবনে উপার্জন ক্ষমতা থেকে অবসর নেয় এবং এই বয়সের পরে যে সকল মানুষ তার কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলে। এবং বিচারপতি তরিকুল হাকিম এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক জনাব আইজুল ইসলাম এখনও কর্মরত, কিন্তু বয়সের বিবেচনায় চোখে উল্লেখিত ব্যক্তি 3 জনে আমাদের দেশে প্রবীণ হিসেবে আমরা ধরতে পারি। এই হচ্ছে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত দেওয়াটা সহজ। এখানে আমরা জাস্ট প্রবীণ বয়সের যে দানাটা, তো কত বছর বয়সে মানুষ অপশন নেই, এটা তোমাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে। এটা যে জানে তার জন্য এই প্রশ্নের উত্তরটা দেওয়া একদমই সহজ। এবং এখানে কিন্তু ব্যাখ্যাটা এখানে অনেক ছোট করে দেওয়া আছে, তুমি তোমার মতো করে এই ব্যাখ্যাটা আরো বড় করে লিখতে হবে। কিভাবে লিখতে পারো? এখানে তুমি বলবা যে আমাদের দেশের অবস্থা বিবেচনা বা আমাদের দেশের আইন অনুযায়ী সাধারণত 60 বছরটা পার হলে সেই বয়সটাকে আমরা প্রবীণ হিসেবে বিবেচনা করি। যদিও এখানে অনেকের বয়স 60-এর ঊর্ধ্ব হলেও তারা অপশন নেয় না, অর্থাৎ বাংলাদেশ আইন অনুযায়ী তাদেরকে আরও কয়েক বছর পরে অপশন নিতে হবে, কিন্তু আমাদের দেশের দৃষ্টি অনুযায়ী তাদেরকে আমরা প্রবীণ বলতে পারি, যেহেতু এই বয়সে মোটামুটি তাদের যে পূর্বের যে কর্মক্ষমতা সেটা কমে আসছে এবং তাদের বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যাও দেখা দিতে পারে। এই বিবেচনায় আমরা তাদেরকে প্রবীণ বলতে পারি। এইভাবে তোমার মতো করে তুমি এটা ব্যাখ্যা দিতে পারো। তারপরে প্রবীণ কারা, বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা কত, এটা এখানে ব্যাখ্যা করতে পারো। আমরা জানি বাংলাদেশ সাধারণত 60 ঊর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ হিসেবে গণ্য করা হয় এবং সরকারি চাকরি থেকে অবসরের সময় হচ্ছে 59 বছর, কিন্তু বিচারপতিদের জন্য 67 বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোনো পেশাজীবীদের জন্য সাধারণত 65 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে নর্মালি সরকারি চাকরিজীবী হলে 59 বছর তার অবসরের সময়, আর যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় তার জন্য হচ্ছে 65 বছর, আর বিচারপতি হলে তার জন্য 67 বছর। ঠিক আছে, বাকি দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের মতো তোমরা এটা কি করবা, প্রথমে এখানে উদ্দীপকটা পড়বা এবং উদ্দীপকটা পড়ার মাধ্যমে আগে প্রশ্নে যেভাবে আমরা উত্তরগুলো দিয়েছি সেইভাবে তোমরা এর উত্তরটা নিজের মতো করে আগে চিন্তা করবা, তারপর এটার সাথে উত্তরটা মিলাবা। এখন আসছি দোষের মধ্যে এশিয়ার কয়েকটি দেশ। এখানে বৈদেশিক শক্তি ভারতবর্ষ দখল করেছে বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত শাসন করেছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। ভারতবর্ষে বা ভারতকে দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র বলা হয় কেন? ভারতকে বলা হয় কারণ হচ্ছে আয়তন ও অর্থনীতির জন্য তাদেরকে দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তারপরে আসো, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় কোনটিকে? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় হচ্ছে ভারতকে। চীনের রাষ্ট্রীয় নাম কি? চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্তে মাউন্ট এভারেস্ট অবস্থিত। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কি? চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে মান্দারিন। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কি? মান্দারিন। এখানে এমসি গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে, এমসি গুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবা। তারপরে চীনের প্রধান কৃষিজাত দ্রব্যের নাম হচ্ছে কি? ধান। আমাদের মতোই হিন্দু কুশ ও সুলেমান পর্বতমালা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। চীনের জলবায়ু প্রধানত কিরূপ? চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ, অর্থাৎ আমাদের মতোই। চীনের বৃহত্তম নদী কোনটি? চীনের বৃহত্তম নদী হচ্ছে হুয়াংহো ও ইয়াংসি। চীনের ভৌগোলিক অবস্থান রূপে কোন উক্তিটি প্রযোজ্য? ভারত ও রাশিয়ার মধ্যখানে। খনিজ সম্পদের দিক থেকে চীন অত্যন্ত সম্পদশালী বাক্যটিতে ফুটে উঠেছে
চীন মূল্যবান খনিজ সম্পদের দেশে সমৃদ্ধ। চীন সম্পদশালী দেশ হওয়ার পেছনে কোনটি সবচেয়ে বেশি অবদান রেখেছে? এতে ক্ষেত্রে তাদের অবদান রেখেছে হচ্ছে খনিজ সম্পদ। চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে কোন ক্ষেত্রে? চীনের ক্ষেত্রে আমাদের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। চীন আমাদেরকে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করে থাকে। কোন দেশটির চারদিকে সমুদ্র বেষ্টিত? জাপানের চারদিকে সাধারণত সমুদ্র বেষ্টিত। জাপান পৃথিবীর কি নামে? জাপান পৃথিবীর সূর্যোদয়ের দেশ নামে পরিচিত। কি দেশ? সূর্যোদয়ের দেশ। জাপানিদের জাতিগত ধর্ম কি? জাপানিদের জাতিগত ধর্ম হচ্ছে সিন্টু। এটা হয়তো অনেকের জানা নাই, বা ওই ধর্মটা যেহেতু নতুন ওই শব্দটা অপরিচিত থাকতে পারে, এটা ভালো করে মুখস্থ করে নাও। জাপানিদের জাতিগত ধর্ম হচ্ছে সিন্টু। তারপরে আসো, শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে। এখানে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে জাপানের যে মূল চালিকা শক্তি শিল্প, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তারপরে এই পাশে আসো, জাপানের রাষ্ট্রীয় নাম কি? জাপানের রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান। কি? কিংডম অফ জাপান। জাপান একটি দ্বীপময় রাষ্ট্র। এখানে কি বোঝানো হয়েছে? অনেকগুলো দ্বীপের সমন্বয়ে জাপান গঠিত। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? এর তাৎপর্য কোনটি? জাপানকে সূর্যোদয়, কারণ সবার আগে জাপানের সূর্য উদয় হয়। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ কেন? বাংলাদেশ জাপানের শিল্প উন্নয়নে প্রধান সহযোগী, এই জন্য জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। জাপানের জলবায়ু কি ধরনের? জাপানের জলবায়ু আমাদের মতো নাতিশীতোষ্ণ। জাপানের অর্থনীতি মূল চালিকা শক্তি হচ্ছে শিল্প। জাপানের অর্থনীতি মূল চালিকা শক্তি কি? জাপানের অর্থনীতি মূল চালিকা শক্তি হচ্ছে শিল্প। কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় কবে? কোরিয়া দুই ভাগে বিভক্ত সাধারণত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা দুইটা ভাগে বিভক্ত হয়, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোরিয়ার বিরাজমান ঋতু কোনটি? এটা হচ্ছে শীতকাল। চীন ও জাপানের সঙ্গে কোরিয়ানদের কোন দিক থেকে মিল রয়েছে? এটা হচ্ছে শারীরিক দিক থেকে চীন ও জাপানের সঙ্গে কোরিয়ানদের মিল রয়েছে। উত্তর কোরিয়ার সরকারি নাম কি? উত্তর কোরিয়ার সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া। এশিয়া মহাদেশের, এখানে দেখো মোটামুটি বাংলাদেশের নামের সাথে কিন্তু অনেকগুলো দেশের নামের মিল রয়েছে। এশিয়া মহাদেশের কোরীয় উপদ্বীপের অবস্থান কোথায়? উত্তর পূর্ব কোণে। কোরিয়ানরা কোরিয়ান ভাষায় পড়ালেখা করে তাদের বিদ্যাভ্যাসের মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে? মাতৃভাষার প্রতি ভালোবাসা। কি প্রকাশ পেয়েছে? মাতৃভাষার প্রতি ভালোবাসা। কোরিয়ার পূর্বে কি অবস্থিত? কোরিয়ার পূর্বে হচ্ছে জাপান সাগর অবস্থিত। মালয়েশিয়ার একটি কৃষিপ্রধান দেশ বলতে কি বোঝানো হয়? অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, এই জিনিসটা এখানে বোঝানো হয়, যেমনটা আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। মালয়েশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ কেন? কারণ এখানে জলাভূমি, মরুভূমি ও পর্বতশ্রেণী নিয়ে গঠিত। ইপু ও কুচিং প্রধান কোন দেশের শহর? ইপু ও কুচিং হচ্ছে মালয়েশিয়ার দুইটি প্রধান শহর। এখন এই অধ্যায়ের উপরে যদি আমরা একটা সৃজনশীল দেখি, দেখো এখানে বলা হচ্ছে জাপানের স্থায়ী নাম কি? এই দুইটা প্রশ্নের উত্তর আমরা আগে দিব। ক খ, জাপানকে সূর্যোদয়ের দেশ কেন বলা হয়? জাপানের স্থায়ী নাম হচ্ছে নিহন বা নিপ্পন। তাহলে জাপানের স্থায়ী নাম কি? নিহন বা নিপ্পন। এবং এই জাপানকে সূর্যোদয়ের দেশ কেন বলা হয়? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কারণ এশিয়া মহাদেশে একেবারে পূর্ব প্রান্তে জাপান অবস্থিত এবং এখানে সব দেশের আগে সূর্যোদয় হয়, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। আর এখানে আসো, দেখো এখানে দুইটা দেশ এক্স, এখানে হচ্ছে 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এবং 22টি প্রদেশ রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এক্স যে দেশটা, এক্স দেশটা কোন দেশ? এবং এটার আমরা কিন্তু ওখানে দেখবো যে বেশ একটা দেশের বর্ণনা তোমরা বইটাতে পড়ছো, যারা টেক্সট বইটা পড়ছো এখানে দেখবা যে বিভিন্ন দেশের বৈশিষ্ট্য দেওয়া আছে। তাহলে এখানে একটা দেশ এক্স হচ্ছে একটা দেশ, এখানে এটার 5টা স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এবং এখানে 22টি প্রদেশ রয়েছে। এবং এই দেশটার কথা, যে দেশটা কথা এখানে বলা হয়েছে, যে দেশের 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং 22টি প্রদেশ, এটা দেখা মাত্রই যারা বইটা পড়ছো তারা বুঝতে পারছো এটা হচ্ছে চীন। কারণ চীনের এরকম 5টা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং 22টি প্রদেশ রয়েছে। তাহলে এটা কি? গ দেশটা হচ্ছে চীন। এখানে যখন প্রশ্ন করা হচ্ছে কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা করো, উদ্দীপকের ড দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্ণনা করো, এটা তোমার প্রশ্নে চাওয়া হয়েছে। আমি সম্পর্ক বর্ণনা করব, ঠিক আছে, কিন্তু সম্পর্ক বর্ণনা করার আগে তোমাকে অবশ্যই বলতে হবে এটা কোন দেশ। তুমি যদি এটা না বলে প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি যত ভালোই লিখো তোমাকে সর্বোচ্চ 1 মার্কস দিবে, এর বেশি তোমাকে দিবে না। কারণ তুমি বিষয়টা ধরতে পারো না, তারা মনে করবে তুমি কনসেপ্টটাই ধরতে পারো। এই জন্য আগে কনসেপ্টটা ধরে সেটা আগে বলে দিতে হবে যে এই উদ্দীপকের যে দেশটা এক্স দেশটা, এটা হচ্ছে কোন দেশ? এটা হচ্ছে চীন। এখন চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা তুমি বর্ণনা করো, ঠিক আছে? তাহলে আমি বলে নিলাম যে ড দেশটা হচ্ছে চীন এবং পূর্ব এশিয়ার চীন দেশটিকে প্রশাসনিক দিক থেকে 22টি প্রদেশ এবং 5টি স্বায়ত্ত অঞ্চলে ভাগ করা হয়েছে। এখন উদ্দীপকের চোখে তথ্য সুনির্দিষ্ট হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুপূর্ণ সম্পর্ক আছে। কি ধরনের বন্ধুপূর্ণ সম্পর্ক? শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে চীন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে
এবং দেশটি বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম সহযোগী। জাপানের রপ্তানি ক্ষেত্রে আমাদের অনেক ভাগে থেকে সহযোগিতা করে আসছে এবং আমাদেরকে বিভিন্ন জিনিস তৈরিতে তারা ঋণ সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। এই বিষয়টা তারপরে আমরা বর্ণনা করবো, কিন্তু আগে অবশ্যই তোমাকে এটা বলে দিতে হবে, এটা মাস্ট তোমরা করবা। এটা যদি না লিখো তুমি কখনোই এই দুইটা প্রশ্নে ভালো মার্ক আনতে পারবে না। এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা চাওয়া হবে এটার উত্তরটা আগে দিতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপরে উক্ত দেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ, এই উক্ত দেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ এটা বিশ্লেষণ। হ্যাঁ, উক্ত দেশটি অর্থাৎ চীন হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ, কারণ না এই চীনের বিভিন্ন অর্থনৈতিক দ্রব্য সমৃদ্ধ তা প্রমাণ করে। এর মাধ্যমটা হচ্ছে চীনের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর। এখানে কৃষিজ দ্রব্যের মধ্যে ধানই প্রধান। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বিট, তুলা, চা, তামাক পাতা, তেলবীজ, আখ, সয়াবিন, কেকু, পাম তেল ইত্যাদি। প্রভৃতি দেশটির প্রধান শিল্প লৌহ ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ প্রভৃতি। খনিজ সম্পদের দিক থেকেও চীন অত্যন্ত সম্পদশালী এবং এই দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ যেমন পেট্রোলিয়াম, আকরিক, লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এর বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ ও 1150 প্রজাতির পাখি। হুয়াংহু ও ইয়াংসি চীনের বৃহত্তম নদী। উপরে উল্লেখিত চীনের সম্পদ ও বর্তমান বিশ্বে চীনের অর্থনৈতিক দাপট প্রমাণ করে যে দেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং তারা কিন্তু বর্তমানে সামরিকভাবে অনেকটা এগিয়ে আসছে। তাহলে এই যে চীনের অর্থনৈতিক যে বৈশিষ্ট্য, তারা যে অনেকটা উন্নত বা সমৃদ্ধ, এই ব্যাখ্যাগুলো করার মাধ্যমে কিন্তু আমরা এটার উত্তরটা অনেক সুন্দরভাবে দিতে পারি। এবং এখানে এই লেখাগুলো এলোমেলো হলে অসুবিধা নেই, তুমি তোমার মতো করে জাস্ট চীনের যে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো, তারা যে সমৃদ্ধ, এটা তুমি দেখানোর চেষ্টা করবা, তাহলে এটার উত্তরটা ভালোভাবে হবে। এবং এখানে তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারো এলোমেলোভাবে হইলেও, তোমাকে এখানে 4-এর মধ্যে ন্যূনতম 3 দিবে, আর যদি ভালো হয় তুমি 4-এ 4ও পাইতে পারো লেখা সুন্দর হলে। তারপরে এই অধ্যায়ের উপরে আরেকটা সিকিউ রয়েছে, এটা তোমাদের কাজ থাকলো। আমি প্রথমে 2টা উত্তর বলে দিই, বাকি 2টা উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করবে। এবং যদি আমি উত্তরটা নিচে দেওয়া আছে, কিন্তু উত্তরটা দেখার আগে তোমরা নিজের মতো করে উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবে, যে নিজে পারতেছো কিনা, যে এটার কনসেপ্টটা সেটা ধরতে পারতেছো কিনা, কোন বিষয়টা চাওয়া হয়েছে সেটা তুমি খুঁজে বের করতে পারতেছো কিনা। তারপরে আমাদের উত্তর নিচে দেওয়া আছে, তুমি উত্তরটা পরে দেখবা। তো প্রথম 2টা উত্তর আমরা বলি। পূর্ব এশিয়ার কোন দেশের চারদিকে সমুদ্র? পূর্ব এশিয়ার আমরা জানি জাপানের চারদিকে সমুদ্র রয়েছে, এটা এক কথায় উত্তর। তারপরে জাপানের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ কর। জাপানের জলবায়ু বৈশিষ্ট্য তোমরা বইয়ে দেখবা যে বিস্তারিত দেওয়া আছে। এখানে তোমরা জাস্ট এখানে কয়েকটা বৈশিষ্ট্য যেগুলো তুমি তুলে ধরলে না, এখানে খুব বেশি বড় করার কিছু নয়, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এর বাইরে তুমি বানায় তো আর লিখতে পারবে না। সুতরাং এই প্রশ্নের উত্তরটা এখানে শর্ট লিখলেও যেটুকু বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ে সেটা যদি তুলে ধরো, দ্যাটস এ নাম। জাপানের জলবায়ু হচ্ছে আমাদের জলবায়ুর মতো নাতিশীতোষ্ণ এবং এখানকার উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্ট। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র ও শীতের তীব্রতাও কম। তাহলে এই যে বিষয় বৈশিষ্ট্যটা সেগুলো তুমি তোমার মতো করে বর্ণনা করলে, এই কয়েকটা লাইন তুমি যদি 5টা লাইনও লিখো, তোমাকে এখানে 2 মার্ক দিবে। বাকি যে 2টা প্রশ্ন থাকলো, উদ্দীপকের আলোকে মাসিমো ও সুমিনের জাতীয় পরিচয় বর্ণনা করে এবং সুমিনের বসবাসরত উপজাতি জাতিগত ভিন্ন না থাকলেও দুটি দেশের অস্তিত্ব বিদ্যমান। এই 2টা তুমি আইডেন্টিফাই করো এবং এখানে প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে সেটার উত্তরটা তুমি সেভাবে দিতে পারতেছো কিনা। এবং এটা তারাই দিতে পারবে যারা বইটা মোটামুটি একটু পড়াশোনা করছো, তারা খুব সহজেই এটা আইডেন্টিফাই করে উত্তরটা দিতে পারবে। আর যদি এটা আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, একটু বইটা একটু পড়তে হবে। আর বইটা না পড়লেও তুমি এটার উত্তরটা দেখো, যদি না পারো উত্তরটা দেখা এটা শিখে রাখো যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে এই উত্তরটা এইভাবে দিতে হবে। তাহলে এখানে এইটার উত্তরটা দেওয়ার জন্য অবশ্যই তোমাকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। পড়ার পর এই 2টা উত্তর তুমি খুব সহজেই দিতে পারবা। এখন আসি বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। এটার এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যদি দেখি, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে কত সালে? 1941 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বাংলাদেশে 1945 সালে কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে? 24 অক্টোবর। জাতিসংঘের অঙ্গ সংগঠন মোট কয়টি? জাতিসংঘের অঙ্গ সংগঠন হচ্ছে মোট 6টি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বছরে কয়বার বসে? বছরে হচ্ছে একবার বসে। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র কোন পরিবারের সদস্য? সাধারণ পরিষদে। বর্তমান ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করেছে। ফিলিস্তিনের সদস্য হতে হলে কোন পরিষদের সদস্য অবশ্যই লাভ করতে হবে? এটা হচ্ছে সাধারণ পরিষদ। কোনটি জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে? এটা হচ্ছে জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের কোন শাখার সদস্যদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য রয়েছে? হচ্ছে নিরাপত্তা পরিষদের মধ্যে। জাতিসংঘের কোন সদস্য দেশটির ভেটো ক্ষমতা প্রয়োগ করার? এখানে হচ্ছে ফ্রান্সের রয়েছে। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব কোন পরিষদের রয়েছে? এটা হচ্ছে কোন পরিষদের? নিরাপত্তা পরিষদের। রিফাত এক গবেষণায় রিপোর্ট থেকে জানতে পারলো বর্তমান বিশ্বে বেকার সমস্যা কোন পরিষদের সমাধান? এটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51 জন। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগেবেলি কোন দেশের নাগরিক? সে ছিল হচ্ছে নরওয়ের নাগরিক। জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন মহাসচিবের নাম হচ্ছে ট্রিগবেলি এবং বান কি মুন কোন দেশের নাগরিক? তিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে
নিউ ইয়র্ক জাতিসংঘের পতাকার রং কি? জাতিসংঘের পতাকার রং হচ্ছে হালকা নীল। জাতিসংঘের পতাকার রং কিরকম? হালকা নীল। তারপরে আসো, জলপাই পাতা কিসের প্রতীক? জলপাই পাতা হচ্ছে শান্তির প্রতীক। জাতিসংঘে কোন ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়? জাতিসংঘে সাধারণত ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়। জাতিসংঘের মৌলিক নীতি কয়টি? জাতিসংঘের মৌলিক নীতি হচ্ছে 7টি। জাতিসংঘের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? বিশ্ব শান্তি রক্ষা। জাতিসংঘের একটি অন্যতম সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। নিরক্ষরতা মানবজাতির জন্য কিরূপ? নিরক্ষরতা মানবজাতির জন্য অভিশাপ স্বরূপ। দেলোয়ার যে দেশে বাস করে সেটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রথম স্থান অধিকার করেছে। তাহলে এটা কোন দেশ? বাংলাদেশ। কারণ বাংলাদেশ হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রথম স্থান অধিকার করে আছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশে কতজন সদস্য নিহত হয়েছে? প্রায় 124 জন সদস্য নিহত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা লাভ করে 1971 সালে, কিন্তু জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। জাতিসংঘের এই সদস্যপদ লাভ দেরি হয় চীনের অসম্মতির কারণে। অবশ্য বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভের পূর্বেই এরা একটি বিশেষ সংগঠনের সদস্য পদ লাভ করেছিল। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ করে দেরি হওয়ার কারণ কি? এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের ভেটো। এবং জাতিসংঘের সদস্যপদ লাভে দেরি হয় যে সংস্থাটির কারণে, সেটি ভূমিকা পালন করে সাধারণত বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায়, সামাজিক সমস্যা মোকাবেলায়, আন্তর্জাতিক বিরোধ মীমাংসা। হচ্ছে 1 ও 3 হচ্ছে সঠিক। আন্তর্জাতিক বিরোধ মীমাংসা এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায়। তারপরে এখানে মিজান ইরাকে থাকেন, তিনি সরকারের পক্ষ থেকে সেখানকার শান্তি রক্ষায় কাজ করেছেন। মিজান কোন বাহিনীর সদস্য? তিনি হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর সদস্য এবং উক্ত বাহিনীতে বাংলাদেশের অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো প্রশংসনীয় এবং ব্যাপকভাবে স্বীকৃত। 3টা এখানে সঠিক উত্তর। এখন আমরা আসি এবারদের উপরে একটা সৃজনশীল যদি দেখি। প্রথমে উদ্দীপকটা পড়ি। তৃতীয় বিশ্বের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ ক। স্বাধীনতার পর থেকে দেশটির সরকার দেশকে সুন্দর ও সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে, কিন্তু এমন অনেক বিষয় আছে যা দেশটির সরকারের পক্ষে এককভাবে সম্ভব হয় না। এজন্য দেশটির সরকারকে অন্য কোনো দেশ কিংবা সংস্থার সহযোগিতার উপর নির্ভর করতে হয়। এই প্রয়োজনীয়তা থেকে বিশ্বজুড়ে একটি ধারণার উদ্ভব হয়েছে। কখন থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যাত্রা শুরু হয়? এটা হচ্ছে 2016 সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যাত্রা শুরু হয়। এবং জাতিসংঘের অচি পরিষদ বলতে কি বুঝো? সাধারণত অচি পরিষদ হচ্ছে একটি জাতিসংঘের শাখা। এই পরিষদের কাজ হচ্ছে অচিভুক্ত এলাকাগুলোর তত্ত্বাবধান করা এবং ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ ছিল বেশি। বর্তমানে এই পরিষদের কাজ নেই বললেই চলে। এই হচ্ছে অচি পরিষদের ব্যাখ্যা। তার কাজ হচ্ছে অচিভুক্ত এলাকা সময় তত্ত্বাবধান করা। এটা উপনিবেশ যুগে বেশ কার্যকর ছিল, বর্তমানে এটা তেমন কাজ নেই। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন ধারণাটির প্রতিফলন করেছে? এখানে দেখো যে উদ্দীপকটা আমরা যখন শুরুতে পড়লাম, এটা মূলত হচ্ছে আন্তর্জাতিক যে সহযোগিতা সংস্থা সেইটার প্রতিফলন বা সেইটার ধারণার প্রতিফলন ঘটে। এখানে বলা হচ্ছে যে কোন দেশে কি সহিংস। আসলে প্রকৃতপক্ষে যেমন আমরা কোনো মানুষ একা সহিংস, তাকে জীবনে জারণের চলাচলের পথে অন্য মানুষের সহযোগিতা নিতে হয়, অনেক মানুষের সাথে একসাথে মিলেমিশে চল। তেমনিভাবে কোনো একটা দেশ কোনো দিক দিয়ে, অর্থাৎ হয়তো 1-2 দিকে সে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু পুরোপুরিভাবে কোনো দেশে কিনা, যত উন্নত দেশে সে পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ না। সে তার বিভিন্ন প্রয়োজনে অন্য দেশের সহযোগিতা নিতে হয় এবং এই বিভিন্ন দেশের সহযোগিতার সম্পর্কটা বৃদ্ধি করার জন্য কিন্তু এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ধারণাটা সামনে আসে এবং এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। তাহলে এই যে উদ্দীপক, এটার মাধ্যমে আমরা বলতে পারি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ধারণাটা প্রতিফলন করে। তারপরে আমি যে আলোচনাটা করলাম এটার মতো করে তুমি এখানে ব্যাখ্যা দিতে পারো। অর্থাৎ বিভিন্ন ধরনের বৈশ্বিক সমস্যা বা বিভিন্ন যে বৈশ্বিক সংঘর্ষ বা বিভিন্ন যুদ্ধ, এইগুলো সমাধান করার জন্য কিন্তু এই আন্তর্জাতিক সংগঠনগুলো ভূমিকা রাখে। তারপরে ঘ নাম্বার বলা হচ্ছে যে উক্ত ধারণাটির গুরুত্ব মূল্যায়ন। হ্যাঁ, উক্ত ধারণাটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমাদের যে বর্তমান যুগ নির্ভরশীলতার যুগ, অর্থাৎ আমরা একটি দেশ অন্য একটি দেশের উপর নির্ভরশীল। এই যে নির্ভরশীলতার মাধ্যমে একটি দেশ অন্য একটি দেশকে সহযোগিতা নিয়ে নিজের দেশের উন্নয়ন কাজ পরিচালনা করে, বা দেখা যায় একটা দেশে বিপদ আপদ আসলে তখন একটি অন্য একটি দেশ থেকে সহযোগিতা পায়। যেমন বাংলাদেশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে থাকে বা বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে থাকে। এরকম অনেক দেশ রয়েছে যারা এক দেশ থেকে অন্য দেশ সহযোগিতা নিয়ে থাকে। এটা শুধুমাত্র এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কারণে সম্ভব এবং এখানে এগুলোর গুরুত্ব আসলে অপরিসীম। অনেক দেশের মানুষজন যারা খেতে পায় না, এরাও কিন্তু এই আন্তর্জাতিক এই সহযোগিতা সংস্থাগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের গরিব দরিদ্র যে দেশের মানুষের একদম খাবার মতো অবস্থান, সেই দেশে কিন্তু খাদ্য প্রেরণ করা হয় বা তাদের খাবারের ব্যবস্থা কিন্তু করা হয়। তাহলে এই যে একটি দেশের সাথে অন্য একটি দেশের যে সম্পর্ক বা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একটি দেশের স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, অর্থাৎ বিভিন্ন দিক দিয়েই তাদের উন্নতি সম্ভব। এটা হচ্ছে আমার মতো করে ব্যাখ্যা। এই প্রশ্নের উত্তর তুমি তোমার মতো করে বিভিন্ন দিক দিয়ে এইগুলোর ব্যাখ্যা করতে পারো। এটার উত্তরটা তুমি তোমার মতো করে যেভাবেই দাও, কিন্তু যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো এবং ব্যাখ্যাটা ভালোভাবে তুলে ধরতে পারো, তুমি যেভাবে উত্তর দাও ঠিক আছে। যেমন এখানে দেখো যেভাবে উত্তরটা দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার গুরুত্ব অপরিসীম। বর্তমান যুগ নির্ভরশীলতার যুগ এবং পারস্পরিক নির্ভরশীলতার যুগে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নাই।
তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র, যেমন একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার প্রয়োজন হয় এবং অনেক সময় একটি দেশ সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তি সভার মাধ্যমে অন্য দেশকে সাহায্য করে, আবার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমেও কিন্তু সহযোগিতা করে। মূলত নিজেদের প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশগুলো তাদের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে। সুতরাং এই বিবেচনায় আমরা বলতে পারি অর্থাৎ যে সমস্যাগুলো সেগুলো একাধিক দেশের স্বার্থ জড়িত, ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়া এই সমস্যাগুলো সমাধান সম্ভব নয়। এই জন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয় বা এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই হচ্ছে এটার উত্তর। এভাবে ব্যাখ্যার মাধ্যমে তোমরা এটার উত্তরটা দিতে পারবে। তারপর 2 এর যে প্রশ্ন সৃজনশীলটা রয়েছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এবং এই প্রথম 2টা প্রশ্নের উত্তর মুখস্থ করবে, আর বাকি 2টা উদ্দীপকটার সাথে উদ্দীপকটা পরে সেটা উত্তরটা তুমি তোমার মতো করে দেওয়ার চেষ্টা করো, দেখবা পারো কিনা, এবং যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, এবং না পারলেও তুমি পরে উত্তর এখানে দেওয়া আছে উত্তরের সাথে মিলাও, এবং পারলে টেক্সট বইটার মাধ্যমে পড়ে, অর্থাৎ টেক্সট বইটা পড়ো। যদি তুমি এটা উত্তরটা না দিতে পারো তার মানে তোমার হচ্ছে টেক্সট বইটা পড়ার মধ্যে ঘাটতি রয়েছে। তুমি টেক্সট বইটা অন্তত 1-2বার রিডিং করো, তাহলে দেখবা যে এটার উত্তরটা দেখা মাত্র তুমি দিতে পারতেছো, এবং সৃজনশীলে টেক্সট বইটা পড়ার মাধ্যমে তুমি ভালো মার্কস নিয়ে আসতে পারবে। শুধুমাত্র কিন্তু এই প্রশ্নগুলো দেখে সৃজনশীল অন্তত ভালো করা একটু টাফ, এই জন্য তোমাকে অবশ্যই এই সৃজনশীলগুলো এখানে অনুশীলন করা বা আমার ক্লাসটা করার পর যদি তোমার বইয়ে ঘাটতি থাকে অর্থাৎ টেক্সট বইটা কম পড়ে তাহলে তুমি অন্তত 1-2বার রিডিং করে নাও, তাহলে এখান থেকে তুমি 80 বা 90%, 80 থেকে 90% প্রশ্নের উত্তর তুমি পরীক্ষাতে যেভাবেই আসুক সিকিউ এমসিকিউ তুমি উত্তরটা দিতে পারবে এবং ভালো একটা ফলাফল তুমি করতে পারবা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করার মাধ্যমে। তাহলে আজকে আমাদের যে সাজেশন ক্লাসটা ছিল তোমাদের ক্লাসের, এইখানে মূলত আমরা কি করলাম, প্রত্যেকটা অধ্যায়ের উপরে এমসিকিউ আলোচনা করলাম যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার উপযোগী, এগুলো তোমরা অবশ্যই পড়বা। এবং আরেকটা জিনিস তোমাকে এখান থেকে শিখিয়ে দিতে হবে যে কী ধরনের প্রশ্ন বা এমসিকিউ পরীক্ষাতে আসে, এটাও তুমি জানলা। তুমি বইটা যখন পড়লা বা বইটা যখন তুমি পড়বা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে এই ধরনের প্রশ্নগুলো তো আসে, তাহলে বইয়ে যে এই ধরনের প্রশ্ন এটার মতো যদি আরও নতুন কোনো প্রশ্ন হয় সেটাও তোমাকে মুখস্থ করে রাখতে হবে। আর সিকিউ এর ক্ষেত্রে হচ্ছে সরাসরি হয়তো সিকিউ কমন ওরকম নাও পড়তে পারে, আবার এখান থেকে অনেকগুলা হয়তো সরাসরি কমন পড়তে পারে। যদি সরাসরি পড়ে তাহলে তো এভাবে উত্তর লিখবাই, আর যদি নাও পড়ে তুমি যদি টেক্সট বইটা তোমার পড়া হয়ে থাকে এবং এই ক্লাসটার যে আমরা যেভাবে কীভাবে উত্তরগুলো লিখতে হয়, যে আমরা ব্যাখ্যা বিশ্লেষণগুলো করলাম, যে সৃজনশীল কীভাবে লিখতে হয়, কীভাবে ক নাম্বার উত্তর দিব, কতটুকু দিব এবং ব্যাখ্যাটা কীভাবে ভালো করে দিতে পারি, এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম, এইটা তুমি যদি মাথায় রাখো এবং এইভাবে যদি উত্তরগুলো দাও তাহলে তুমি অল্প লেখার মাধ্যমে কিন্তু পরীক্ষাতে এই সৃজনশীলে 10-এর মধ্যে 8-9 পাবা। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা ভালো করে পড়ো। পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি সময় চলে আসছে, তোমাদের পরীক্ষার খুব বেশি সময় নেই, তাই যত দ্রুত সম্ভব তোমরা টেক্সট বইটা একটু কম বেশি যতটুকু পারো পড়াশোনা করো, এবং এই ক্লাসটা যেটা পড়তেছো সিকিউএমসিগুলো ভালো করে বোঝার চেষ্টা করলে আশা করি তোমরা এটার মাধ্যমেই পরীক্ষাতে একটা ভালো ফলাফল করতে পারবা। আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।